শুভ সকাল সবাইকে। অ্যাগেন ছুটির দিনে সকালবেলা ঘুম থেকে উঠে জয়েন করার জন্য আমাদের সাথে খুবই ধন্যবাদ আপনাদেরকে। আম, আজকে হচ্ছে আমরা অনেকদিন পরে ইউএস বাংলাদেশের পক্ষ থেকে হচ্ছে একটা সেশনের আয়োজন করেছি। এটা বেসিক্যালি একটা আড্ডা আমাদের সবাইকে নিয়ে। সো ইন্ডাস্ট্রিতে অনেক কিছু চলছে। সো মনে হলো যে একটা স্পেস থাকা উচিত যেন হচ্ছে আমরা সবাই কথা বলতে পারি, আমাদের থটস গুলো শেয়ার করতে পারি। আম, আমি সেতু বর্তমানে পাটলতে লিড ডিজাইনার হিসেবে আছি এবং আজকের সেশন হোস্ট করছি। যারা রেজিস্ট্রেশন করেছেন তারা সবাই হচ্ছে অনেক চমৎকার চমৎকার কোশ্চেন করেছেন আমাদেরকে। সো সেখান থেকে হচ্ছে আমরা কিছু প্রশ্ন বাছাই করেছি, কিছু মার্চ করেছি আজকে সেই টপিকগুলো নিয়ে ডিসকাস করার জন্য আর কি। শুরু করার সাথে সাথে প্যানেলের কাছে চলে যাচ্ছি। সবার সাথে পরিচিত হয়ে নিই। আমার পরিচয় আমি অলরেডি দিয়েছি। সো সিয়াম ভাই ক্যান স্টার্ট আর কি। আচ্ছা, আমি শাশ্বত সিয়াম। প্রায় 10-12 বছর ধরে ইন্ডাস্ট্রিতে আছি। বর্তমানে রিমোট জব করছি একটা আমেরিকান কোম্পানির সাথে। উম, এই তো, পরিচয় ছোটই থাকুক, আমরা মূল অংশে আগাই যাই। শিওর। সাব ভাই প্লিজ। থ্যাংকস সেতু। আহ, আমি সাদিক ইকবাল। এখন আছি 10 মিনিট স্কুলে লিড প্রোডাক্ট ডিজাইনার হিসেবে। এর পাশাপাশি আর দু একটা কোম্পানির সঙ্গে কাজ কাজ করতেছি। আর ইউএক্স বাংলাদেশ নিয়েও কাজ হচ্ছে আসলে। তো এতটুকুই আপাতত। ধন্যবাদ। আসিফ ভাই। থ্যাংক ইউ সেতু। হ্যালো এভরিওয়ান, আমি আসিফ আসিফ শহীদ। আমি আম, একজন প্রোডাক্ট ডিজাইনার, অস্ট্রেলিয়াতে আছি। আম, একটা কোম্পানি কোয়ান্টাস এয়ারলাইন্স তাদের সাথে। আর আম, বাংলাদেশি কমিউনিটির সাথে ইনভলভড অনেকদিন ধরেই। সো অনেকের সাথেই কথাবার্তা হয়, কাজ হয়। আম, তো এই, থ্যাংকস ফর ইনভাইটিং মি ফর দিস সেশন। থ্যাংক ইউ সবাইকে। আম, যদিও হচ্ছে আমরা পোস্টে মেনশন করেছিলাম যে অনেক কিছুই হয়তো বা আমাদের কাছে অস্পষ্ট, এখনো অনেক কিছু আমরা জানি না, আমরা হয়তো বা উত্তর খুঁজছি। সো এই সেশনের পরে যে আপনি উত্তর পেয়ে যাবেন বিষয়টা তা না, বরঞ্চ হচ্ছে নতুন চিন্তার খোরাক জাগাবে। এই পয়েন্টগুলো হয়তো বা পেতে পারেন, নতুন পার্সপেক্টিভ পেতে পারেন আর কি। সো সেই পার্ট থেকে হচ্ছে আমরা যে প্রশ্নগুলো বাছাই করে কথা বলার চেষ্টা করেছিলাম, সেই প্রশ্নগুলোতে অ্যাকচুয়ালি চলে যেতে পারি। সো ট্রাই করেছি যারা প্রশ্নগুলো করেছেন তাদেরকে হচ্ছে একটু স্মল ট্রিবিউট দিতে, যেহেতু প্রশ্নগুলো অনেক চমৎকার ছিল। সো প্রথম প্রশ্নটা ছিল এরকম: সবাই এআই নিয়ে ভয় পাচ্ছে, কিন্তু আসল বাস্তবতা কি? জব মার্কেট কি সত্যি এআই এর কারণে ছোট হচ্ছে, নাকি এটা শুধু লে অফ, অতিপ্রচার আর বড় কর্পোরেশন গুলোর ভয় দেখানো মার্কেটিং? ইন্টারেস্টিং থিং। সো প্রত্যেক কোশ্চেনের অ্যান্সারের জন্য হচ্ছে আমরা অ্যাভারেজ 3 মিনিটস করে নেওয়ার চেষ্টা করব, যেন হচ্ছে সবগুলো টপিক আমরা টাচ করতে পারি। সো এই প্রশ্নের অ্যান্সারের জন্য আমি সিয়াম ভাইকে আগে শুরু করতে রিকোয়েস্ট করব। সিয়াম ভাই। তাই তো, ধন্যবাদ ভাই। আমি কোয়েশ্চেনের অ্যান্সার যেটা যে, হ্যাঁ, এইটা আসলে ইয়েস আর নো অ্যান্সার দেওয়াটা খুব ডিফিকাল্ট। ডেফিনেটলি মার্কেটে আমরা কিন্তু 2023 সাল থেকে, মানে অ্যাটলিস্ট আমি 2023 বা তারও কিছু আগে থেকে বলে আসতেছি যে সামনে ডিজাইন জব মার্কেটের খারাপ অবস্থা যাবে। তখনও কিন্তু এআই এত বড় অবস্থা হয় নাই। তো আমার যে মেইন পয়েন্ট অফ কনসার্ন ছিল সেগুলা ছিল হচ্ছে আসলে গ্লোবাল যে ইকোনমি, সেইখান থেকে যে গ্লোবাল ইকোনমির অবস্থা ভালো না। যেমন ধরেন, আগে আমেরিকাতে হচ্ছে প্রচুর পরিমাণে ইন্ডিয়ান, চাইনিজ, বাংলাদেশি বা ডিফারেন্ট মানুষজন কিন্তু ওরা হায়ার করতো। সেই প্র্যাকটিসটা আস্তে আস্তে কমে যাচ্ছিল। বা রিমোট জব গুলাতে হচ্ছে ইউএস অনলি বা ইউরোপ অনলি হয়ে যাচ্ছিল। তার উপরে ইকোনমিক্যাল অনেক ডাউন টাউন, অনেক কিছু, তার ভিতরে যুদ্ধ আসলো, লে অফ এর একটা ঢেউ যাচ্ছে। তো সবকিছু মিলায় আমার কাছে মনে হচ্ছিল যে মার্কেটের অবস্থা খারাপ যাবে। এন্ড এআই এর কারণে কিন্তু শুধুমাত্র যে একটা দিক থেকে আসছে তা না। এন্ড এটা নিয়ে আমরা কিন্তু ওই যে পুরো 1.5 ঘন্টার না 2 ঘন্টার একটা সেশন করছিলাম যে কারণগুলা কি কি ছিল, এখানে আরো অনেকের পার্সপেক্টিভ ছিল। তো আমার মনে হয় যে এখানে শুধুমাত্র এআই না, বাট এআই নিয়ে ভয় পাওয়াটা জায়েজ কিনা সেটা আমার মনে হয় যে ইয়েস, ট্রু। কোন সেন্সে, যে নতুন যখন কোনো টেকনোলজি আসে, যে টেকনোলজি পৃথিবীতে আসছে, যে প্রথম যখন অর্থাৎ ধরেন গাড়ি, ঘোড়া ছাড়া গাড়ি চলা শুরু করছে ইঞ্জিন দিয়ে, সবাই বলছিল এ হচ্ছে শয়তানের মেশিন, ঠিক আছে? তো এখন দেখেন মানুষ তখন যেসব ভয় পাচ্ছিল, স্বাভাবিক যে তাদের জন্য, কারণ তারা এখনো দেখে নেই। আমরা যদি একটা নতুন প্রোডাক্ট অ্যাডপ্ট করতে চাই, এইটার একটা কনসেপ্ট রিসেন্টলি শিখছি, মায়া বলে এটাকে, যে মোস্ট মোস্ট অ্যাডভান্সড ইয়েট
কমফোর্টেবল বা এরকম কিছু একটা যে মানে একটা প্রোডাক্ট যদি মানুষ নতুন কিছু যদি আমাদের একসেপ্ট করতে হয়, তাহলে এমন একটা জায়গায় সেটা যাওয়া উচিত যে যেটা আমরা দেখছি ফ্যামিলিয়ার। যেমন ধরেন কম্পিউটারের পরে স্মার্টফোন আসছে বা বাটন ফোনের পরে স্মার্টফোন আসছে, কিন্তু স্মার্টফোন কিন্তু তৈরির চেষ্টা 1980-90 সাল ওই সময় থেকে হয়ে আসছে। এখন কথা হলো যে ওরা যদি ওই 80-90 সালেই যখন করছিল তখন কিন্তু মার্কেট পায় নাই, কারণ মানুষের মাথায় ওইসব মেন্টাল মডেল গুলাই ছিল না যে স্মার্টফোন কেন, মানে আমি একটা কম্পিউটার কেন হাতে নিয়ে ঘুরবো। তো এই জিনিসটা তো আস্তে আস্তে আসা শুরু হয়েছে। সো আমার কাছে মনে হয় যে ওই পার্সপেক্টিভ থেকে যদি আপনি চিন্তা করেন যে এআই ব্যাপারটা আসলে কি, আমরা আসলে এটা দেখি না। আমরা জানি টেকনোলজি চেঞ্জ হয়। আমি যখন 10-12 বছর আগে শুরু করছি, আমি শুরুতে ড্রিম ওয়েভার পাইছি, ফটোশপ তারপর ইউজ করছি, তারপরে স্কেচ আসলো, স্কেচ আসার পর মনে হচ্ছিল দুনিয়াটা তো খুবই আলাদা। হ্যাঁ, তার মাঝখানে যখন আবার ফিগমা আসলো মনে হলো আয় হ্যাঁ দুনিয়া তো আরো আলাদা, রাইট? কিন্তু এই জিনিসগুলা একটা ধরেন একটার পর একটা স্টেপ বাই স্টেপ একটা প্রোগ্রেশন ছিল। কারেন্টলি এআই নিয়ে যেটা হয়েছে যে আসলে আমরা কেউই জানি না কি দরকার বা কতটুকু দরকার। সো আমার মনে হয় ভয়ের জায়গাটা ওইখান থেকে, যে মানে শিফটটা এত কুইকলি হচ্ছে বা হয়েছে যে আমরা আসলে বুঝতে পারতেছি না যে কি করা উচিত, বাট আমরা বুঝতেছি কিছু একটা চেঞ্জ হয়েছে। কতটুকু চেঞ্জ হয়েছে, আমার কই অ্যাডপ্ট করতে হবে, এইটা নিয়ে আমার কাছে আসলে মনে হয় ভয়। যে আমরা জানি ডেফিনেটলি রোল চেঞ্জ হবে, কিন্তু কোন রোল চেঞ্জ, মানে কোন রোলটা চেঞ্জ হবে, কার টাস্ক চেঞ্জ হবে, এগুলো তো আমরা আসলে জানি না। তো আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ ডেফিনেটলি এখানে লে অফ, অতিপ্রচার, বড় কর্পোরেশন গুলো বা এআই কোম্পানি গুলো চাচ্ছে আপনি বেশি করে ক্রেডিট নষ্ট করেন, তাদের প্রিমিয়াম জিনিসপত্র নেন। বাট তার মানে এই না যে এআই নিয়ে ভয় পাওয়ার অ্যাকচুয়াল স্কোপ নাই। মানে ভয় বলতেছি না, মানে এআই নিয়ে আপনার চিন্তা করতে হবে ডেফিনেটলি। আমার কাছে মনে হয় চিন্তা করাটা ভ্যালিড, বাট ডেফিনেটলি এই রিজন গুলাও আছে। সো এতটুকুই, ইফ দ্যাট মেক সেন্স। ইয়া, থ্যাংক ইউ সিয়াম ভাই। সো আমি হচ্ছে এই পয়েন্টে সাদ ভাইয়ের পার্সপেক্টিভটা একটু জানতে চাচ্ছি। সো সাদ ভাই যদি একটু ছোট করে যদি আপনার থটটা শেয়ার করতেন। থ্যাংক সেতু। সিএম মোস্টলি কভার করে ফেলছে। তো এইখানে জাস্ট আর এক্সট্রা অ্যাড যেটা করতে চাই যে এআই ডেফিনেটলি একটা ইম্প্যাক্ট ফেলতেছে। মানে আমরা যেভাবে টেক ইন্ডাস্ট্রিকে দেখে আসতেছিলাম ওটা চেঞ্জ হচ্ছে, অ্যান্ড যেভাবে হায়ারিং হতো বা কাজগুলো যেভাবে আগাতো এটাও চেঞ্জ হচ্ছে। তবে আমি বাংলাদেশের পার্সপেক্টিভে বলবো যে বাংলাদেশের মার্কেটটা একটু ডিফারেন্ট। মানে আমরা আমরা সবসময় মেইন স্টেজ থেকে এক স্টেপ বা বলতে গেলে আরো আরো বেশ কিছু স্টেপ মানে পিছিয়ে থাকি। তো গুগলে লে অফ হচ্ছে মানে এই যে আগামীকালকে বাংলাদেশে লে অফ হবে ব্যাপারটা এরকম না। বাট মেবি আমরা সাফার করব আমাদের ইমম্যাচিওর ইকোনমিক্স এর কারণে। আমাদের দেশে আরো আরো মানে 10টা বলবো না, আরো 100টা সমস্যা আছে যেটা কিনা মেবি এর চাইতেও বেশি ভয়ঙ্কর। এগুলোর মধ্যে আমাদের নিজেদের ইনকম্পিটেন্সিও একটা বড় বিষয়, আমাদের স্কিলের অভাব। সো আমি বলবো যে লে অফ এগুলো হতেই থাকবে, মানে এর আগেও হয়েছে, সামনেও হবে। ওই লে অফে আমরা পড়বো কি পড়বো না এটা ডিপেন্ড করবে বেসিক্যালি আমাদের যে ইকোনমি এটার উপর, প্লাস আমরা এখন কি সার্ভ করতেছি মার্কেটে সেটার উপরে। সো আমার মনে হয় প্যানিক করার কোনো কারণ নাই, মানে এটা আমাদের মানে কনসিডারেশনে নিতে হবে, বাট প্যানিক পার্টে না। প্যানিক পার্ট হইলে এখান থেকে অন্য কোনো একটা পার্টিকুলার কোম্পানি ওর দল ফায়দা তুলবে। সো প্যানিক করা কোনো সলিউশন না, রাদার বাস্তবতাটাকে বুঝে আগানোটা হবে রাইট স্ট্র্যাটেজি। সেতু। থ্যাংক ইউ সাদ ভাই। আই থিঙ্ক পরের কোশ্চেনটাতে চলে যাই। এই কোশ্চেনটাতে আমি আসিফ ভাইকে রিকোয়েস্ট করব আপনার অবজারভেশন শেয়ার করতে, যে এআই কে ডিজাইনারদের রিপ্লেস করবে নাকি শুধু দুর্বল ডিজাইনারদেরকে আগে রিপ্লেস করে শক্তিশালী ডিজাইনারদের আরো শক্তিশালী করে তুলবে আর কি। সো সিমিলার টপিক নিয়ে আমরা নিজেরাও একটু আড্ডা দিয়েছিলাম আর কি। সো ওভার টু ইউ। থ্যাংক ইউ। প্রশ্নগুলি আসলে মজার এবং আম, মানে অনেক সময় মনে হয় যে টু দা পয়েন্ট, কিন্তু এগেইন আসলে কি যে আহ, মানে এটা একটা খুবই নতুন জিনিস এবং এমন ভাবে জিনিসটা আসছে, এআই ব্যাপারটা আসছে বা সে স্ট্রং হচ্ছে যে সবাইকেই চ্যালেঞ্জ করতেছে। হ্যাঁ, মানে সব সব ইন্ডাস্ট্রিকেই চ্যালেঞ্জ করতেছে। আপনার ইয়ে কি বলে লয়ার থেকে শুরু করে আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ার, ডিজাইনার, সবাইকেই চ্যালেঞ্জ করতেছে। হ্যাঁ, এবং সবাই পুরো ব্যাপারটা নিয়ে চিন্তা করতেছে আসলে যে কি হবে না হবে, কে কাকে খাবে। হ্যাঁ, তো কোশ্চেনটা এটাই যে দুর্বল ডিজাইনার আগে পড়বে নাকি শক্তিশালী ডিজাইনার আগে পড়বে, হ্যাঁ, নাকি কে কাকে খাবে এটা। হ্যাঁ, মানে এআই খাওয়ার পরের কথা, আগে দেখা যাবে যে একজন সিনিয়র ডিজাইনার জুনিয়র ডিজাইনার খেয়ে ফেলেছে। হ্যাঁ, তো এগুলি আসলে ডিপেন্ড করতেছে আপনার মানে কোম্পানি কি স্ট্র্যাটেজিতে যাচ্ছে।
এমনও হইতে পারে সে পুরা পুরো টিমটাকে খেয়ে দিছে, হ্যাঁ, যে ডাজন্ট ম্যাটার ওয়েদার ইউ আর এ সিনিয়র ডিজাইনার অর জুনিয়র ডিজাইনার, পুরো টিমই দরকার নাই। আবার হইতে পারে যে ছোট করে ফেলা, হ্যাঁ, যে না আমার মানে একজন লিড ডিজাইনার আছে বা ইউএক্স ম্যানেজার আছে, তার আন্ডারে ধরেন 5 জন সিনিয়র ডিজাইনার জুনিয়র ডিজাইনার আছে। এখন এমন হইতে পারে যে লিড ডিজাইনার থাকবে আর ওখান থেকে 5-7 জন থেকে আমি 3 জন করে নিয়ে আসবো, ছোট করে নিয়ে আসবো। আবার আমাদের কোম্পানিতে রিসেন্টলি একটা ঘটনা ঘটছে, যেটা এআই এর কারণে না, কিন্তু হইছে জিনিসটা এরকমও হইতে পারে যে লিড ডিজাইনারটা কি খাইয়া দিছে, হ্যাঁ, কারণ যে ব্যাপারগুলি লিড করবে ওটা আপাতত দরকার নাই। সিনিয়র ডিজাইনার যারা তারা এমনিতেই নিজের প্রজেক্ট নিজে ইয়ে করে, তারা সিনিয়র এনাফ, তাদের আমাদের দরকার নাই, মানে লিড করার দরকার নাই। সো লিড ডিজাইনার, কিন্তু ওই যে 5 থেকে 7 জন যে ডিজাইনার আছে ওরা 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 রয়ে গেছে। তো এটা টোটাল ডিপেন্ড করতেছে যে কে, মানে কি কোম্পানি কি স্ট্র্যাটেজিতে আসতে চাচ্ছে, ওদের কি মোটিভেশনটা, কস্ট কাটিংটার মোটিভেশনটা কি। এমন হইতে পারে যে সে সে এআই, মানে এআই ইউজ করে কস্ট কাটিং করতেছে, এমন হইতে পারে এআই সে ভাবতেছেই না, কিন্তু তার কস্ট কাটিং করা এমনি দরকার, সেটা করতে পারে। আবার এটা হইতে পারে যে কস্ট কাটিং সে করতেছে কিন্তু এআই কে ইউজ করতেছে, যে হ্যাঁ আমরা এআই এর দিকে এআই কে ইউজ করে করতেছি। তো আমরা বোঝার কোনো উপায় নেই। সো এই মুহূর্তে বলা যাচ্ছে না যে কে কাকে রিপ্লেস করবে, হ্যাঁ, মানে এটা ডিপেন্ড করতেছে মানে এআই কি করতে পারে এবং কার কার ডিজাইনটা, মানে কার স্কিলটাকে রিপ্লেস করতে পারে। হুম আহ, এটাই আমার কাছে মনে হয় আর কি। থ্যাংক ইউ আসিফ ভাই ফর বিং ট্রুলি আনফিল্টার্ড। এই টপিকে আমার কাছে মনে হয় যে আম, সিয়াম ভাই যদি কোনো পয়েন্ট অ্যাড করতে চান। সো আমার মনে হয় জাস্ট একটা জিনিস বলি যে এখন কথা হচ্ছে দুর্বল ডিজাইনার শক্তিশালী ডিজাইনার মানে যে খালি জুনিয়র আর সিনিয়র প্যারামিটারে চিন্তা করলে কিন্তু হবে না। আমি অনেক জুনিয়র ডিজাইনার দেখছি যারা প্রচুর এআই টুল এক্সপ্লোর করতেছে বা কোডিং এ এক্সপার্ট, বা তারা দেখা গেছে ডিফারেন্ট সেক্টর থেকে আসছে, দে আর ভেরি স্মার্ট এন্ড মানে অ্যাডাপ্টিভ, রাইট? কিন্তু হ্যাঁ, এইখানে আবার যদি উল্টা দিকে চিন্তা করি যে অনেক সিনিয়র ডিজাইনার দেখছি যারা এখনো জাস্ট পুরান জামানাতেই রয়ে গেছে। হ্যাঁ, মেক সেন্স তাদের জন্য। যেমন ধরেন বাংলাদেশে যদি আমি খুব ছোট করে বলি যে বাংলাদেশে সবচেয়ে বেশি আপনি যদি বই কিনতে যান দেখবেন সবগুলা বই মানে 25 না 30 হাজার বইয়ের মলাটের ডিজাইন করা হচ্ছে ধ্রুবয়েশ। মানে আপনি যদি বই মেলায় কখনো যান, যে যখন বই মোড়ক উন্মোচন করে, দেখবেন সবগুলা যে লেখক যেই হোক, প্রকাশনী যেই হোক, প্রচ্ছদ ধ্রুবয়েশ। তো এই লোকটা কিন্তু এখনো কম্পিউটার ইউজ করে না, উনি হাতে কিন্তু করে, ঠিক আছে? এখন কথা হচ্ছে আপনি যদি ওই লেভেলে যাইতে পারেন, দ্যাট মেক সেন্স যে ঠিক আছে এআই আপনার জন্য টাচেবল না, মানে আপনি ডন না, মানে কথার কথা, বা আপনি হচ্ছেন ওই লেভেলে। বাট আপনি যদি ধরেন মাঝখানে থাকেন, যে আপনি 10-12 বছর ইন্ডাস্ট্রিতে আছেন, আপনি ভাবতেছেন আপনার চাকরি যাবে না, নট নেসেসারিলি ট্রু। আর এআই এর পুশটা আপনি যদি হচ্ছে, যেমন আমরা যখন আমেরিকান কোম্পানিতে আছি, তো আমাদের কিন্তু পুশটা টপ ডাউন থেকে আসতেছে, মানে কোম্পানিও জানে না কি করতে হবে, কিন্তু সবার কথা হলো তোমার এআই ইউজ করতে হবে। এর কারণ হচ্ছে আমরা ডিজাইনার ডেভেলপার বা মানে আমরা এমপ্লয়ি হিসেবে যে ভয়টা পাচ্ছি, কোম্পানি নিজেও কিন্তু ভয় পাচ্ছে, কারণ কেউই নোকিয়া হইতে চায় না। যে নোকিয়া সবচেয়ে ভালো ফোন ছিল, কিন্তু স্মার্টফোন আসার পরে ওরা কিন্তু টিকে থাকতে পারে না, ইন্টারনেট আসার পরে। সো এআই আসার পরে কে কারে আবার রিপ্লেস করে দিবে কোম্পানি ওয়াইজ, কোম্পানির মালিক কিন্তু নিজে আবার ভয় আছে। তো ও বলতেছে তুমি এআই ইউজ করো, সবাই এআই ইউজ করতেছে, তোমারও এআই ইউজ করতে হবে। কেন ইউজ করতে হবে আমি জানি না, কিন্তু তোমার এআই ইউজ করতেই হবে, ঠিক আছে? তো আমার বসই যেমন যে আমাদের খুবই মানে আমরা খুব ওল্ড স্কুল কোম্পানি, যে আমাদের এত ধরেন এত কাটিং এজ ফ্যান্সি জিনিসপত্র আমরা ইউজ করি না। বাট স্টিল আমাদের কোম্পানি এসে বলছে যে কি ভাই, মানে বস এসে বলতেছে তোমরা এখন প্রত্যেক সপ্তাহে এআই নিয়ে এক্সপ্লোর করবা, তোমাদের কিছু ক্রেডিট দেওয়া হবে, গিটহাব কোপাইলট কিনে দেওয়া হয়েছে, তোমার যদি অন্য টুল লাগে সেটার জন্য কিছু টাকা বরাদ্দ দেওয়া হবে। তো সে এই কথাটা তার খুবই আউট অফ ক্যারেক্টার, মানে সে এই ধরনের লোক না যে নতুন টুল আসছে মানে নতুন জিনিস ইউজ করতে হবে। বাট এটা কারণ হচ্ছে সে থাকে সিলিকন ভ্যালিতে, সে মানুষের আশেপাশে প্রেশার দেখতেছে, তো সে ওই প্রেশারটা ফিল করতেছে। তো আমার মনে হয় এইখানে আমরা চাইলে আপনি আরো 2-1 জনের ওপিনিয়ন নিতে পারেন। আমার মনে হয় আহ রাদিন ভাই আছে, আহ রাদিন ভাই আমেরিকান মার্কেটে আছে, কারণ আমেরিকান মার্কেট বা নর্থ আমেরিকান মার্কেটের ব্যাপারটা কি, ওরা যা করে আমরা কয়েকদিন পর ফলো করি, আমরা বুঝি না বুঝি 2 দিন পর পর কিন্তু আমরা ফলো করার চেষ্টা করি, ঠিক আছে? তো আমার মনে হয় আহ এটাই হচ্ছে আপাতত যে এই কোশ্চেনের এক লাইন অ্যান্সার হইলো
জানি না বড় ভাই। আর বিস্তৃত আনসার হইতেছে শক্তিশালী আর দুর্বলকে এটা ডিফাইন করাটা এখন একটু ট্রিকি। তো এইটা এখানে হচ্ছে আমি একটু মোদ্দা কথা। হ্যাঁ অ্যাড করি। সিয়াম যে ইয়ের এক্সাম্পলটা দিলেন যে ধ্রুব এসে, ঠিক আছে সে কম্পিউটার ইউজ করে না, সে হাতে আঁকে, কিন্তু ওর ওর লাইন ও যে সেফ তাও না। ও এখন ভাবতেছে প্রকাশকরা কেউ যদি একটু চ্যাট জিপিটি ন্যানো বানানো ইউজ করে যদি প্রচ্ছদ বানায় ফেলে, আমার কাছে তো সে আসবে না। ঠিক আছে, সো এটা ভালো চান্স আছে তার মানে ক্লায়েন্ট কমে আসা। ঠিক আছে, সো মানে মানে আসল ভয়টা এইখানেই যে আমাকে বাদ দিয়ে কেউ একজন আমার কাজটা করে ফেলতেছে, এটাই কিন্তু ভয়টা। হ্যাঁ, তো এটার একটা যে সাইকেল আছে, হ্যাঁ, এটা আমরা পরে ডিসকাস করব। আম, হয়তোবা এরকম কোনো রিলেভেন্ট কোশ্চেন আসবে, তখন আমি হয়তোবা আমার ইয়েটা তুলে ধরবো না আর কি, পয়েন্টটা। থ্যাংক ইউ আসিফ ভাই। আহমদ ফিরোজ ভাই খুব সম্ভবত একটা পয়েন্ট এখানে অ্যাড করতে চাচ্ছিলেন, সো ভাইয়া আপনি চাইলে আনমিউট করে শেয়ার করতে পারেন। সালাম আলাইকুম। তো আমি ভাইয়া আমি জাস্ট আমার কোম্পানির ইনস্ট্যান্সটা বলবো আর কি। তো আমার কোম্পানিতে যেটা হয়েছে মানে রিসেন্টলি, সেটা হচ্ছে যে ইনস্টিড অফ আমরা কেউ লে অফ হইনি ওইভাবে, কিন্তু আমরা আসলে যেহেতু আমরা স্টার্ট আপ, সো আমরা আসলে আগের যে ফিচার স্পিড ছিল, ফিচার রিলিজিং এর যে স্পিড এবং পেসিং, সেগুলো অনেক মানে বেড়ে গেছে, এবং আমরা মেইনলি মানে অনেক এজেন্টিক জিনিসপত্র এবং আমাদের এক্সিস্টিং অ্যাপে এজেন্ট কিভাবে ইন্টিগ্রেট করা যায়, আমাদের অনেকগুলো এজেন্ট আছে, তো এই এজেন্টগুলো কিভাবে ইন্টিগ্রেট এবং ইমপ্রুভ করা যায় এইটা নিয়ে আর কি ফোকাস হচ্ছে। সো আমার আরেকটা আইডিয়া হচ্ছে যে আহ, এইটা অনেক ক্ষেত্রে স্পিডের একটা ব্যাপার হইতে পারে, ইনস্টিড অফ হায়ারিং মানে টাস্কের ভলিউমও বাড়তে পারে। সো যদি টাস্কের ভলিউমের সাথে আমরা না অ্যাডজাস্ট করতে পারি, তাইলে একটা প্রবলেম হইতে পারে। সো এইটাও আরেকটা পার্সপেক্টিভ হইতে পারে আর কি। এই থ্যাংক ইউ ভাই। আচ্ছা, ওকে, সো আমরা হচ্ছে পরের কোশ্চেনটাতে চলে যেতে পারি। মেন্টাল হেলথ, যেটা নিয়ে অ্যাকচুয়ালি তেমন কেউ কথা বলে না, বাট এটা নিয়ে আমাদের অ্যাকচুয়ালি ডিসকাশনের টপিক চলে আসছে, কোশ্চেন চলে আসছে। দ্যাটস ভেরি প্রমিসিং। সো এই পার্টটা নিয়ে এই এআই প্যানিক সিচুয়েশনে আপনি নিজের মেন্টাল হেলথের যত্ন কিভাবে নিচ্ছেন, বিশেষ করে যখন বাংলাদেশে অনেক ডিজাইনার উদ্বিগ্ন অথবা অন্য দেশের ডিজাইনাররা এতটা চিন্তিত মনে হয় না, এটা কি আসলে ট্রু? সো এই এই পার্টে হচ্ছে সাদ ভাই যদি হচ্ছে কিছু অ্যাড করতে চান। আচ্ছা, এইখানে বেসিক্যালি ডেফিনেটলি প্যানিক সিচুয়েশন একটা ফ্যাক্টর, বাট ওই যে বললাম যে আমি পার্সোনালি আসলে প্যানিক হওয়ার পক্ষে না, আমি উদ্বিগ্ন। অ্যান্ড টু বি অনেস্ট, একটা সার্টিন টাইম গেছে গত বছর বা তার আগে, যখন আমি এটা নিয়ে চিন্তিত ছিলাম যে এটা আমার কিভাবে ইম্প্যাক্ট ফেলবে, আমার লাইফে এটা কিরকম প্রভাব ফেলবে। সো এগুলোর কোশ্চেন মানে এগুলোর উত্তর আমার কাছে ছিল না, মানে এখন আছে ব্যাপারটা এরকমও নাই। বাট যেটা আমি উপলব্ধি করতেছি যে আসলে আমাকে প্যানিক হইতে হইলে, মানে আমি যে উদ্বিগ্ন হব, এটার পিছনে আরো 101টা কারণ থাকতে পারে। সেটার পিছনে আমি যদি এখন লোকাল মার্কেটে কাজ করি, লোকাল মার্কেট একটা ফ্যাক্টর। এখন হরমুজ প্রণালীতে যেটা ঘটতেছে ওইটাও একটা ফ্যাক্টর। মানে আমি বলতে চাচ্ছি শুধুমাত্র এআই এর কারণে প্যানিক হওয়ার কিছু নাই। অ্যান্ড এটা বরঞ্চ এটাকে একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়ে এই স্কিলটা ডেভেলপ করা, এইটা হবে হচ্ছে অ্যাজ এ ডিজাইনার আমাদের কাজ। যে অ্যাজ এ ডিজাইনার কোম্পানি তো আমাকে হায়ার করছে সার্টেন কিছু টাস্ক কমপ্লিট করার জন্য। তো এটাকে একটু তুলনা করি যে আগের কোশ্চেনটার সঙ্গে, যে এআই তো আসছে, এখন দুর্বল ডিজাইনারকে তো রিপ্লেস করবে শক্তিশালী ডিজাইনার, তাহলে আমি আদৌ এখন দুর্বল ডিজাইনারের মধ্যে পড়তেছে কিনা। হ্যাঁ, আমি বেসিক্যালি উদ্বিগ্ন হব এই পার্টটা নিয়ে। এখন দুর্বল আর সবল, আমি বলবো যে এখানে আসলে স্কিলের ব্যাপারটা, যে আমার স্কিল সেট কি আছে আর স্কিল সেট কি নাই। তো বেসিক্যালি এখন মার্কেটের যেটা দরকার বা আমার কোম্পানির যেটা দরকার, ওটা সার্ভ করতে গেলে আমার ওই স্কিল সেটটা যদি থাকে, আমি কোম্পানির জন্য রিলেভেন্ট। আর যদি ওইটা আমি সার্ভ করতে না পারি, বা এআই দিয়ে আমার চাইতে বেটার যদি সার্ভ হয়, তাহলে আমি আসলে ইররিলেভেন্ট। এটা হচ্ছে ফ্যাক্টর। উদাহরণ হিসেবে যদি বলি, যে এআই আসার পর কপি রাইটিং অনেক ইজি হয়ে গেছে। আপনি চ্যাট জিপিটিতে যান, গিয়ে টাইপ করেন কিছু একটা, ও আপনাকে বলে দিবে ল্যান্ডিং পেজের কপি কি হওয়া উচিত না হওয়া উচিত। কিন্তু আপনি যেই অডিয়েন্সকে সার্ভ করতেছেন, সেই অডিয়েন্সের জন্য বেস্ট পসিবল কপি কি হইতে পারে, এটার জন্য আপনি কি মাথায় রাখবেন না রাখবেন, এটা নিয়ে যদি আপনি এর চাইতেও বেশি টুইকিং করতে পারেন, আপনি স্টিল ওই পার্টিকুলার টাস্কটার জন্য রিলেভেন্ট। কোম্পানি আপনাকে ওই কাজটার জন্য আবার আসবে আপনার কাছে, রাইট? কিন্তু যদি দেখা যায় যে আপনার স্কিল আসলে চ্যাট জিপিটির চাইতেও কম টু রাইট দ্য ইউএক্স কপি,
মেবি আপনাকে ওই পার্টিকুলার টাস্কের জন্য আর দরকার নাই। সেম গোজ ফর ইউএক্স রিসার্চ, ইউআই ডিজাইন অ্যান্ড সো অন, রাইট? সো ব্যাপারটা এরকম আর কি যে মেন্টাল হেলথের যত্ন নিতে আমি বলবো যে আমি যখন স্কিল ডেভেলপ করতেছি ওইটা প্রপারলি করতে পারতেছি কিনা, অ্যান্ড এইটা আমার আমার লাইফে বেশি প্রভাব ফেলতেছে কিনা, মানে আমি কাজের চাইতে প্যানিক বেশি হচ্ছে কিনা, এটার ব্যাপারে একটু খেয়াল রাখা আর কি। যে আমি হাই হাই করে বেড়াচ্ছি, আসলে ওই যে 2 বেলা যে কাজ করার কথা ছিল বা টুলটা এক্সপ্লোর করার কথা ছিল সেটা করতেছি না। আমি বলবো সেইটার ব্যাপারে বেশি চিন্তিত হওয়া উচিত যদি আমার মধ্যে ওই ওই সাইনটা আমি দেখতে পাই। সো দিস ইজ ইট, সেতু। থ্যাংক ইউ সাদ ভাই। আহ রাজিন ভাই, আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। যদি আপনি কথা বলার মতো সিচুয়েশনে থাকেন, এই পয়েন্টটাতে আপনার যদি কোনো থট থাকে, রাজিন ভাই। সিচুয়েশন এখন তো মেন্টাল হেলথের ইস্যু হবে, এটা স্বাভাবিক। আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে এখন ডিজাইনার হইতে হইলে মেন্টাল হেলথকে সাইডে রাখা কাজ করা দেওয়া লাগে। রিয়েলিটি এইটাই, আমি যতটুকু জানি। তো সেইখানে মেন্টাল হেলথের যত্ন ওকে জাস্ট চিন্তা করা যেতে পারে, বাট মানে মেন্টাল হেলথ নিয়ে এখানে কিছু বলার নাই ভাই। তবে আমি এখানে এর আগের প্রশ্নের একটা জিনিস বলতে চাই, যেটা সাদ ভাই বলছে, সিয়াম ভাই বলছে। সেটা হইছে, আমার যেটা মনে হয় মানুষজন উল্টা চিন্তা করতেছে। আহ মানুষজন চিন্তা করতেছে স্কিল ডেভেলপমেন্ট, লাইক আমি গিটার, আমার গিটার খুব ভালো স্কিল আছে, বাট স্কিল তখনই কমার্শিয়াল ওয়াইজে কাজ হবে যখন সেই স্কিলটাকে সে আর্নিং এ কনভার্ট করতে পারবে। তো আমার প্রশ্ন হলো, বিজনেস আসলে ডিজাইন, ডেভেলপমেন্ট, মার্কেটিং, সেলস এগুলো হলো একটা টুলস হিসেবে কাজ করে। কারণ বিজনেস এভাবে একটা তৈরি হয় যে মার্কেটিং সবকিছু মিলায়। তো বিজনেস যদি এখন অন্যভাবে রান হয়, আপনি স্কিল বলেন যাই বলেন, আমার মনে হয় না মেইন ফ্যাক্ট, বা জুনিয়র সিনিয়র এগুলো মেইন ফ্যাক্ট। তো আমাদের সবার উচিত আসলে বিজনেসকে মানে অবজারভেশনে রাখা, যে বিজনেস কিভাবে করে রান করা হচ্ছে, বা বিজনেস কিভাবে করা, মানে like সেটা আবার একটু বুঝতে হবে যে নট ট্রেডিশনাল বিজনেস আমরা এখন জোর করে সবসময় সবকিছুতে অ্যাড করতে চাই, বাট ট্রেডিশনাল বিজনেসে জোর করে এআই অ্যাড করার কিছু নাই। চিন্তা করতে হবে এটা যে নেক্সট ফিউচারে বিজনেস কি প্যারামিটারে কাজ করতে পারে, সেটাই। আর ওই আসিফ ভাই যেটা বললো বা সিয়াম ভাই যেটা বললো, আমি সেগুলোর সাথে একমত। বাট এরকম একটা থট প্রসেস চিন্তা করা যেতে পারে। সো এইটার জন্য মেন্টাল হেলথকে মানে ঠান্ডা রেখে চিন্তা করতে হবে। প্যানিক যদি হয় তাহলে লাইক রাগের মাথায় ডিসিশন নেওয়া যেমন ঠিক না, ঠিক ওরকম যে যখন আমি অবজারভেশনে যাব, তখন আসলে আমাকে সবকিছু সাইডে রেখে তারপর ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। সো দ্যাটস ওয়াই, মানে দ্যাটস ইট, আর কিছু না ভাই। থ্যাংক ইউ ভাই। ওই কি বলে, দেলোয়ার ভাই হাত তুলছিল ভাই, দেলোয়ার ভাইকে প্রশ্ন করতে পারেন ভাই, সে খুবই ট্যালেন্টেড বান্দা। থ্যাংক ইউ ভাই। দেলোয়ার ভাই মনে হয় কিছু অ্যাড করতে চাইছিলেন। থ্যাংক ইউ রাজিন ভাই ফর ইউর টাইম ভাই। আমি যে just একটা পয়েন্ট করতেছিলাম যে এখানে দেখা যায় অন্য ডিজাইনার, দেশের ডিজাইনার এত চিন্তিত মনে হয় না। আমি তো টুইটারে দেখি যে বিদেশিরাও সেম চিন্তা ভাবনা করছে। কাল মানে পরশু দিনও বোধহয় শেয়ার করলাম যে শ্যাটসিয়ান এর যে আম, মানে শ্যাটসিয়ান বেসিক্যালি সে নিজেই শেয়ার করছে যে তার ফ্রেন্ডরা সব সারাদিন ইয়া করতে থাকে, প্রম্পট করতেই থাকে মোবাইলে, আগের থেকে বেশি কাজ করে। ঠিক আছে, এটা সব দেশে প্রযোজ্য, কারণ জিনিসটা একটা ট্রানজিশন। লাইক যখন কোভিড হিট করছে সবাই টেনশনে পড়ে গেছে, রাইট? কি করব, সার্ভাইভ করবো কি করবো না। তো সবার মধ্যে একটা প্যানিক, সবাই যে যার মতো করে চিন্তা ভাবনা করতেছে, অনেকে বলতেছে যে পুরো অ্যাপোক্যালিপটিক্স হয়ে গেল। ঠিক আছে, এখন মানে এটা মানে ন্যাচারাল। এখন বিষয়টা হলো যে ধরেন আজকে আপনি আহ, ঘূর্ণিঝড়ের পূর্বাভাস পাইলেন। এখন আপনি যদি প্যানিক হয়ে বসে থাকেন তাহলে তো আসলে লাভ নেই। আপনার ওইটা মানে অ্যাকসেপ্ট করেই আপনাকে আগাইতে হবে যে আপনার ভালো প্রিপারেশন দরকার, আপনি সেফটির জন্য কোথায় যাবেন না যাবেন, আপনার কারেন্ট সিচুয়েশন এগুলো আপনি অ্যাসেস করবেন। সো প্যানিক হইলে গ্যাঞ্জাম বেশি হবে, ক্যাজুয়ালিটি বেশি হবে। প্যানিক না হয়ে যদি অ্যাসেস করে ঠিক মতো আগাইতে পারি তাহলে আর কি বেটার। থ্যাংক ইউ দেলোয়ার ভাই। আই থিংক আমরা একটা পয়েন্টে হচ্ছে বেশ ভালোই ডিসকাশন করে ফেলছি, সো পয়েন্টটাতে মুভ করতেছি ফর নাও। একজন জুনিয়র ডিজাইনার যখন তার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে আপনার কাছে আসে, তখন এআই নিয়ে আপনার অফিসিয়াল মেন্টরশিপ অ্যাডভাইস কি? আর আপনি যে আনফিল্টার্ড সত্যটা সবসময় বলতে পারেন না, সেটা কি? তো এটা নিয়ে হচ্ছে আমি আসিফ ভাইকে ওনার অবজারভেশন শেয়ার করতে বলবো আর কি। আসিফ ভাই।
আচ্ছা, অফিসিয়াল মেন্টরশিপ মানে এআই ব্যাপারটাই নতুন, আমি নিজেই তো কিছু জানি না। হ্যাঁ, আবার মেন্টর এআই আমার মানে আমার জেনেরিক ইয়েটা হবে, মানে সাজেশনটা যেটা আমি আমাকেও দিই, কারণ যেহেতু এই ব্যাপারটা আমার জন্য নতুন। হ্যাঁ, সেটা হইতেছে ফার্স্ট অফ অল গুড থিং ইজ যে ওই যে মেন্টাল হেলথ, যে অ্যাটলিস্ট এটা বেটার দেন কোভিড। কারণ কোভিডের দুইটা ভয় ছিল, একটা হলো আপনি মরে যেতে পারেন, আরেকটা হইতে পারে যে আপনি জব লুজ করতে পারেন বা অনেকদিন জব থাকবে না, কারণ কবে লকডাউন শেষ হবে কি হবে না হবে উই ডোন্ট নো। এটাতে অ্যাটলিস্ট মরার ভয়টা নাই, অ্যাটলিস্ট এআই আপনার জব খায়ালি দিলে দিতে পারে। তো জুনিয়রদের জন্য বা নতুন যারা তাদের জন্য আমি বলবো যে দেখেন, মানে চোখ কান খোলা রাখা, আপনারা যেটা শিখতে চাচ্ছেন সেটা শিখেন। ডিজাইন ব্যাপারটা, মানে যেহেতু আমরা ডিজাইন ব্যাপারটা আমি মনে করি 95% এখানে যারা ডিজাইনার সবারই প্যাশন থেকে ডিজাইন টা শিখে। কারণ আমরা শিওর, আপনি ঢাকা ইউনিভার্সিটি বলেন, ব্র্যাক ইউনিভার্সিটি বলেন, এই ইউনিভার্সিটি সবাই এক এক কেউ না কেউ বিভিন্ন সাবজেক্টে আপনারা পড়াশোনা করছেন, কিন্তু এট দ্য এন্ড ডিজাইনটাকে চুজ করছেন। হ্যাঁ, এটা একটা মন থেকে ভালো লাগার ব্যাপার থেকে। এবং যারা এআই নিয়ে ঘাটাঘাটি করতেছেন তারা আমি শিওর মনে করি খুব মজা পাচ্ছেন। হ্যাঁ, সো এখন এইটা হবে না যে আমরা বলবো আচ্ছা একটু ওয়েট করেন, 2টা বছর ওয়েট করেন, হ্যাঁ তারপরে আপনি বুঝতে পারবেন না। 2 বছর আপনি কি 2 বছর পরে গিয়ে আপনি মনে করেন আই জাস্ট লস্ট 2 ইয়ার্স। হ্যাঁ, তো ওটার দরকার নেই। আপনি যেহেতু এই লাইনে চলে আসছেন, চিন্তা করতেছেন, হ্যাঁ মানে এটা কি ধরনের কোশ্চেন হয় ভাই, আমি কি ডিজাইন শিখবো, ইউআই ইউএক্স শিখবো নাকি ইকোনমিক্স পড়বো? আরে মানে কোনোভাবেই এই দুটাকে মিলানো যাবে না। হ্যাঁ, তো ডিজাইনে যারা চিন্তা করতেছেন তারা, তার মানে আপনারা আসলে এটাকে পছন্দ করেন, জাস্ট কিপ লার্নিং ইট। হ্যাঁ, কে কাকে কখন কে রিপ্লেস করবে, ছোট ডিজাইনার কে কাকে খাবে, এগুলি চিন্তার আসলে এখন দরকার নাই। বরং হ্যাঁ, আগে আপনাকে ফিগমা, একটা সময় আমাদের সময় ছিল যে ফটোশপ ইলাস্ট্রেটর শিখতে হইতো। হ্যাঁ, তারপরে স্কেচ আসছে, তারপরে ফিগমা আসছে, এখন আপনাদের জন্য একটা নতুন আইটেম আসছে, সেটা হইতেছে এআই। ঠিক আছে, সো জাস্ট শিখার মধ্যে এটা একটু অ্যাড করে দেন। হ্যাঁ, এবং এআই আসলে খুব মজার জিনিস, ভালো জিনিস। আম, মানে সাজেশন এটাই হবে যে just মানে এত প্যানিক চিন্তা করার দরকার নেই, জাস্ট কিপ লার্নিং, শিখতে থাকেন। হ্যাঁ, মানে এআই যদি আপনাকে একটা ভেরিয়েবল বানায় দিয়ে দেয়, আপনাকে আমি যেমন নিজে ভেরিয়েবল বুঝি না ফিগমার, হ্যাঁ মানে মানে আমি ট্রাইও করি না, দরকার পড়ে না কিন্তু ট্রাইও করি না, আমার কাছে কঠিন মনে হয়। কিন্তু মানে এটাকে ডিল করতে হইলে তো আমার যদি বুঝতে পারি আমি ব্যাপারটা, তাহলে তো খুব ভালো হয়। হুম, তো আপনারা বেসিক ডিজাইনের সবকিছু যদি মানে শেখা শুরু করেন, কাজ করা শুরু করেন, আমার মনে হয় এটা হেল্প হবে। থ্যাংক ইউ আসিফ ভাই। সিএম ভাইয়ের হচ্ছে মেন্টরশিপের এক্সপিরিয়েন্স আছে অফিসিয়ালি, লিস্ট আসিফ ভাই যেটাতে পুশ করতে চাচ্ছিল আই গেস। সিএম ভাই, ইফ ইউ ওয়ান্ট টু অ্যাড সামথিং। এখানে অনেকেই আমার স্টুডেন্ট আছে, তো তারা ভাউচ করতে পারবে যে এআই আসার আগে থেকেই আমি সবাইকে বলছি যে ভাই কোডিং আপনার লেখা লাগবে না, বাট কোড বুঝেন। এটা আমার অফিসিয়াল অ্যাডভাইসও, আনফিল্টার্ড অ্যাডভাইসও অলওয়েজ। যে এর পিছনে রিজনটা খুব সিম্পল। আমি আমার ক্যারিয়ার স্টার্ট করছি লিন্ডা.com এর HTML5 আর পিএইচপি দিয়ে ই কমার্স সাইট বানানো দিয়ে। ঠিক আছে, এটা হচ্ছে আমার জীবনে দেখা প্রথম টিউটোরিয়াল। আমার কোনো ইচ্ছা ছিল না, আমি ভাবছিলাম এটা গেম এসসিডি। এটা আমি অনেকবার এই কাহিনী বলছি। তো আমি ভাবছিলাম গেম এসসিডি, পরে এসে দেখি হ্যাঁ হ্যাঁ এ তো কোড লেখে। তো তখন মজা পেয়ে গেছি। তো এই জন্য আমি সবাই, মানে এটা আমার পার্সোনাল বায়াস থেকে হইলো, আমি সবাই বলি যে কোড শিখেন। যেটা এখন আসলে কাজে লাগতেছে, যে আপনার কোড নিজে লিখতে হবে না, আপনি কোডটা বুঝেন। আর আরেকটা জিনিস হচ্ছে, এইটা আমি খুব এটা নিয়ে বিরক্ত থাকি যে A to Z শিখতে চায় জুনিয়ররা এসে। আমার কাছে হলো ভাই A to Z বলে কিছু না। এই যে ধরেন আসিফ ভাই কেবল বললো যে ভাই ভাই ভেরিয়েবল পারে না। আমি শিওর যে অনেক জুনিয়র যারা 1-2 বছর ধরে রিসেন্টলি ফিগমায় টুকটাক কাজ করে, তারা সবাই অলমোস্ট ভেরিয়েবল নিয়ে খুব ভালোভাবে কাজ করতে পারে। তো এখন A to Z আসলে কি, মানে এটা তো একটা পাথ। আপনি কোন ক্যারিয়ারে যাইতেছেন, আপনি যদি B2B সেক্টরে যান, অনেক কিছু এক্সপ্লোর করার আছে। তো দ্য বেস্ট থিং হচ্ছে যে আমি সবাই এটা বলি যে আপনি যদি ধরেন নতুন ডিজাইন শিখেছেন, একদম নতুন দিকে আছেন, যে জব টপ পাননি, আগে ফিগমা ঘাটেন। তারপর হচ্ছে কিছু থিওরি টিউরি পরে ওইগুলো অ্যাপ্লাই করার ট্রাই করেন। খুব বেশি প্রসেস এসবের ভিতর শুরুতেই যাওয়ার দরকার নেই। ওইগুলো নিয়ে পড়েন, রেফারেন্স করেন যে কিভাবে আপনি ইমপ্রুভ করতে পারবেন। এআই আসার পরে যেটা আমার হচ্ছে দুইটা সাজেশন আছে। আর সেইটা হচ্ছে যে এটা হচ্ছে পাপ্পু ভাই আমাদের আগের সেশনে খুব ভালো একটা জিনিস বলছিল, যে পাপ্পু ভাই ওনারা যেটা করার চেষ্টা করতেছিল, যে যে জিনিস উনি অলরেডি করতে পারে উনি ওই জিনিসটাই আবার এআই দিয়ে বা অটোমেট করার ট্রাই করছে। সো ওইটা কিন্তু একটা ভালো স্ট্র্যাটেজি, স্পেশালি আপনি যদি জুনিয়র হন। আর একটা জিনিস আমি বলবো যে একটা ডক মেনটেন করতে পারেন, যেখানে হচ্ছে আপনি কি কি
করলেন একটা ডিজাইনে, দিন শেষে হোক বা সপ্তাহ শেষে হোক একটা ডক মেনটেন করতে হবে যে আজকে আমি এই কাজটা করছি অ্যান্ড এই রিজনে আমি এই ডিসিশনটা নিছি। হ্যাঁ, তাহলে দুইটা কাজ হবে। এক, আপনার নিজের ভোকাবুলারি অনেক বাড়তেছে, আপনি নিজের সেলফ এক্সপ্লেন করতে পারবেন বেটার। আর একটা জিনিস হইতেছে যে আপনি শিওর থাকবেন যে ঠিক আছে, এআই আপনারা ডিসাইড করে দিচ্ছে না, ডিসিশন মেকারটা কিন্তু আপনি আছেন। তো আপনার ডিসিশনটা নিতে হবে। And এটা যদি কেউ অ্যাকচুয়ালি করেন, আপনি 1 বছর করা লাগবে না, আপনি 3 থেকে 6 মাসে যদি করেন অনেক কাজে লাগবে। আর আরেকটা যে কারণে কাজে লাগে সবচেয়ে ইম্পর্টেন্ট, পোর্টফোলিও বানাইতে। এই জিনিসটা আমি পার্সোনালি ফিল করি যে পোর্টফোলিও বানাইতে গেলে আমি জানি যে আমার মাথায় এত থট ছিল, এত কিছু ছিল, পোর্টফোলিও লিখতে গেলে দেখি যে কিছুই নাই। কারণ 3-4 বছর হয়ে গেছে, আমার এত কনটেক্সট মনে নাই কি কারণে কি করছিলাম। কিন্তু আমরা যদি অলরেডি প্রোডাক্ট গুলা মানে যদি একটা ডকুমেন্ট আকারে লিখে রাখতে পারি, তো আমার কাছে মনে হয় যে তখন যেটা হয় যে এই জিনিসটা আপনার হেল্প করবে। সো এইটা হইতেছে আমার অফিসিয়াল আনফিলটা। আর আরেকটা জিনিস হইতেছে, মার্কেটে সবাই বলবে, মানে আমিও বলবো যে ভাই না 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 আইসেন না। আমি বলছি অনেক সময়, আমি আমার পার্সোনালি মানে আত্মীয় স্বজনের ভিতরে বলছি যে এই মুহূর্তে যদি আপনি অলরেডি জব না থাকে বা আদার অপশন থাকে, দরকার নেই আসেন। হ্যাঁ, বাট আপনার যদি মনে না হয় যে মানে ডিজাইন আসলে একটু চ্যালেঞ্জিং জব, আপনার যদি মনে হয় যে আপনি আমার চ্যালেঞ্জ করতে না পারবেন, সিনিয়রদের চ্যালেঞ্জ করতে না পারবেন, আপনার যদি নিজের উপরে ওপিনিয়ন না থাকে, তাহলে এই ফিল্ডে আসলে এআই থাকুক বা না থাকুক আপনার আসার দরকার নেই। এটা হইতেছে ডিরেক্ট কথা। যে আপনার যদি মনে হয় যে ওই বেটা পোস্ট আজকে 10 বছর এক্সপিরিয়েন্স এই সব কিছু বুঝে, তাহলে আপনার ডিজাইন আসার দরকার নেই। তাহলে তো আপনি খালি জাস্ট ওই ইউআইটা কপি পেস্টই করবেন। আপনার নিজের যদি গাট ফিলিংস না থাকে, দরকার নেই আসার। এটা হইতেছে আনফিল্টার্ড কথা। এটাই। থ্যাংক ইউ সিয়াম ভাই। আম, পরের টপিকটাতে চলে যাই। এখানে আমি সাব ভাইকে রিকোয়েস্ট করবো আমার থট শেয়ার করার জন্য। কেউ যদি 2026-এ ইউআই ইউএক্স ডিজাইন ক্যারিয়ার শুরু করে, বিগিনার বা ক্যারিয়ার সুইচার, তার জন্য আদর্শ রোডম্যাপ কি, কিসে ফোকাস করবে আর কি এড়িয়ে চলবে? সো এখানে একটু মেনশন করতে চাই যে সাব ভাই অলরেডি বছরখানেক আগে ওনার নিজের থট থেকে একটা রোডম্যাপ ক্রিয়েট করেছিল ফর জুনিয়র্স, এবং যেটা ইউএক্স বাংলাদেশ গ্রুপে পিন করা আছে, যদি কেউ ইন্টারেস্টেড হয় দেখতে পারে। ওভার টু ইউ সাব ভাই। থ্যাংক সেতু। বেসিক্যালি 2024-এ এটা বলা যেরকম ইজিয়ার ছিল, 2026-এ এসে আসলে এটা বলা এত আর ইজি না। কারণ সামনের পাথটা আসলে কিরকম হবে এটা খুবই আনসার্টেইন। হ্যাঁ, কিন্তু এখন যদি কেউ আসলে ক্যারিয়ার সুইচ করতে চায় বা এখানে এখানে শুরু করতে চায়, তো এতদিন যেটা ছিল যে ভাই বাংলাদেশে আমাদের বেকারত্বের হার প্রায় 64%। এর মানে হচ্ছে যেখানে আমাদের টাকা পয়সা আসার সম্ভাবনা আছে, বা আমরা যদি দেখি মার্কেটে যেখানে টাকা পয়সা আসতেছে, লোকজন কামাই করতেছে, আমরা ওখানে ঝাঁপাই পড়ি। অ্যান্ড এটার ফায়দা তুলতেছে আমি বলবো যে অনেকগুলো কোচিং সেন্টার বা অনেকগুলো এরকম যারা আমরা আমরা শিখাই, হয়তো বা প্রপারলি শিখাইতে পারি না, বাট ওইটা সেল করতেছে। এই যে স্কোপটা, মানুষের টাকা দরকার অ্যান্ড এই ডিজাইন নিয়ে কাজ করলে টাকা আসে। তো এই থট প্রসেস থেকেও এই লাইনে অনেকেই আসছে, তারা ট্রাই আউট করছে। অ্যান্ড পরবর্তীতে যেটা দেখা যাচ্ছে যে একটা সার্টেন টাইম পর, বেসিক্যালি আমি বলবো যে এই প্রবলেমটা শুরু হয় আপনি যখন মিড লেভেলে আসেন, মানে 3 থেকে 5 বছরে যখন আসেন, তখন আসলে মেইন ধাক্কাটা আসে আপনি যদি রাইট পিপল না হয়ে থাকেন এই জবের জন্য। কারণ লোকজন আপনার কাছে এক্সপেক্ট করা শুরু করে যে আপনি জুনিয়রের মতো ভুল করবেন না, আপনি ডেলিভারি দিবেন সিনিয়রের মতো। কিন্তু স্টিল আপনার কাছে অনেক কিছুই নতুন, আপনি ম্যানেজমেন্টের ব্যাপার স্যাপার নতুন শুনতেছেন বা নতুন দেখতেছেন, আপনার কাছে ফিডব্যাক আসতেছে আরো একটু হার্শ ওয়েতে, লোকজন আশা করতেছে আপনি প্রথমবারই ভালো একটা ডেলিভারি দিবেন। সো তখন বোঝা যায় যে রিয়েলিটি আসলে জাস্ট ওই টিউটোরিয়াল দেখে বা কয়েকটা কোর্স করে এসে করাটা না, এটা হচ্ছে আসলে মোর দেন দ্যাট। তো এইখানে এসে আমি বলবো যে রোড ম্যাপের কোর জিনিস হইতে হবে ভাই, স্টিল আমি বলবো যে প্যাশন। যদি এরকম থাকে যে ভাই আমার প্যাশন আছে, আমি সেলফ মোটিভেটেড লার্নার, স্টিল সে যে কোনো ক্যারিয়ারই বেসিক্যালি এক্সপ্লোর করতে পারে। কারণ এই জিনিসটা তাকে হেল্প করবে যে কখন কোন দিকে যাব, আমার নতুন সামনে যে চ্যালেঞ্জটা আসতেছে এটা শেখার জন্য। আর এই মুহূর্তে যদি স্পেসিফিকলি রোড ম্যাপের কথা বলি, আমি বলবো যে স্টিল সেই গুগলের ফান্ডামেন্টাল যে কোর্স আছে এটা রিলিভেন্ট। কারণ এআই তো আমাকে ডিজাইনটা করে দিচ্ছে, কিন্তু ওই ডিজাইনটা আমি নেব কি নেব না, ওটা মডিফাই করব কি করব না, ইউজার রিসার্চ কখন করব না কি করবো না, এই ডিসিশনগুলো তো আমার নিতে হবে। এআই বড়জোর আমাকে সাজেস্ট করতে পারে। আর মজার বিষয় হচ্ছে আমি যদি এই সেম কোশ্চেন ক্লডের কাছে করি, চ্যাট জিপিটির কাছে করি, একই কোশ্চেনের অ্যান্সার মাল্টিপল আসতে পারে, তো আমি পিক করব কোনটা, ওই জিনিসটাও তো আমার নিজের জানা থাকতে হবে। সো আমি বলবো যে এই জন্য পুরাতন রোডম্যাপ স্টিল রিলেভেন্ট, কিন্তু এটার সাথে আমাদের যোগ করতে হবে হচ্ছে এআই এর যে মাল্টিপ্লায়ার অ্যাবিলিটি আছে সেই জিনিসটাকে।
আমার ফান্ডামেন্টাল সবকিছুই জানতে হবে। মানে কোনো কিছুই ফান্ডামেন্টাল কোনো কিছুই আসলে ইররিলেভেন্ট হয় নাই, বরং বলবো যে আগের চেয়ে বেশি রিলেভেন্ট এখন এগুলো। আগে যদি আপনার একটু ফান্ডামেন্টাল উইক থাকতো, আপনি জাস্ট স্ক্রিন ডিজাইন দেখাচ্ছেন, দেখে ভালো লাগতেছে, আপনি পার পেয়ে যেতেন, বাট এখন আর পার পাবেন না। কারণ আপনার মেবি বস যে আছে সেও এআই দিয়ে ওই জিনিসটা রিভিউ করবে আগে। সো মানুষ ধরতে না পারলেও এআই আপনার ভুলগুলো ধরবে। সো আপনাকে অ্যাটলিস্ট এআই যাতে আপনার ফান্ডামেন্টাল ইস্যুগুলো ধরতে না পারে এটার ব্যাপারে সতর্ক থাকতে হবে, স্কিলগুলো ওইভাবে ডেভেলপ করতে হবে। সো রোড ম্যাপের ব্যাপার মানে কথা থাকবে এটাই যে এক্সপ্লোর দ্য ফান্ডামেন্টাল অ্যান্ড মানে ফান্ডামেন্টাল স্ট্রং করে তারপর পরবর্তী ফার্দার এক্সপ্লোর করা। সো ওভার টু সেতু। থ্যাংক ইউ সাদ ভাই। পয়েন্টটা ওইটাই যে সবাই যদি হচ্ছে লেভেল প্লেইং ফিল্ডে চলে আসে তাহলে কি দিয়ে স্ট্যান্ড আউট করবেন, সেই ফান্ডামেন্টালি ব্যাক করতে হইতেছে। ওকে, এখানে সিয়াম ভাই বা আসিফ ভাই যদি কিছু অ্যাড করতে চান, আর হচ্ছে আমরা পরেরটাতে চলে যাই, ঠিক আছে? ওকে, সো এটা আই গেস সিয়াম ভাই ক্যান স্টার্ট। সো বাংলাদেশের বিজ্ঞানের হিসেবে 20 থেকে 25 হাজার বেতনে $20 মাসের এআই সাবস্ক্রিপশন যখন অ্যাফোর্ড করতে পারি না, তখন বাস্তবিকভাবে কিভাবে এআই টুল ব্যবহার করব? আমরা কি শুরু থেকে এই রেস থেকে বাদ পড়ে যাচ্ছি? রাইট। এটা খুবই সিরিয়াস একটা কোয়েশ্চেন অ্যান্ড ইট ইজ ট্রু। মানে এটা যদি দেখেন শুধুমাত্র এআই এর ক্ষেত্রে না, এই যে যে ইনইকুয়ালিটিটা আছে, রাইট, এইটা ফান্ডামেন্টালি এক্সিস্ট করে। যে এখন কথার কথা যে আমি বাংলাদেশের নর্থ সাউথে ধরেন পড়তেছি, আমি যে পরিমাণ টাকা দিচ্ছি আমি শিওর এর চেয়ে অর্ধেক টাকায় বা কম টাকায় বিদেশে অনেক ভালো পড়ালেখা হয় অনেক ইউনিভার্সিটিতে, রাইট? সো আমাদের এই সুযোগটা কিন্তু নাই এখন। এটার জন্য মানে এটা যদিও রিলেভেন্ট না, মানে খুব উইয়ার্ড একটা এক্সাম্পল দেয়। এগেইন এটা টুইটারের মানুষজন ক্যালিফোর্নিয়া ডিফারেন্ট চলে, সারা দুনিয়া থেকে সিলিকন ভ্যালি একটু ডিফারেন্ট চলে। তো সিলিকন ভ্যালির ডিজাইনাররা বা ইঞ্জিনিয়াররা এরা সপ্তাহে এখন 70-80 ঘন্টা কাজ করতেছে। কেন? কারণ তাদের বেশিরভাগ এখন বিশ্বাস করে যে এআই আসলে মানুষের ভিতরে যে ইনইকুয়ালিটিটা এটা আরো অনেক বেশি বেড়ে যাবে। মানে এত বাড়বে যে এক্সট্রিম পভার্টি অথবা এক্সট্রিম লাক্সারি, মাঝখানে মিডিলে কিছু থাকবে না, ওরা এটা মনে করে। সো ওরা যাতে এই গ্যাপটা বদলাইতে পারে বা ওরা যাতে এআই আসলে ওরা যাতে তাড়াতাড়ি রিটায়ার করে ফেলতে পারে, এই জন্য ওরা ধুমায় কাজ করতেছে, ধুমায় টাকা ইনকাম করতেছে। হ্যাঁ, এখন আচ্ছা, এখন যদি আসি এইখানে যে আপনার $20 মাসিক সাবস্ক্রিপশন অ্যাফোর্ড করার দরকার নাই। অনেকগুলা ওপেন সোর্স টুল আছে, ওপেন সোর্স মডেল আছে, যেগুলো দিয়ে আপনি কি করতে পারেন যে আপনি এক্সপ্লোর করা শুরু করতে পারেন। ইনফ্যাক্ট প্রত্যেকটা, যেমন ফিগমাতেই স্টুডেন্টেও প্রচুর পরিমাণে ফ্রি দিয়ে রাখছিল টোকেন। হ্যাঁ, আউটপুট ভালো না, ক্লডের সাথে ধরেন আপনি মিলাইতে যান না, চ্যাট জিপিটির সাথে হয়তো মিলাইতে যান না, বা ওইটা হয়তো সেট আপ করতে আপনার একটু নিজের খাটাখাটনি করা লাগবে। বাট এইটুকু আপনাকে করতে হবে, যেহেতু আপনার কাছে টাকা নাই, যেহেতু আপনার কাছে রিসোর্স নাই। কিন্তু বাঙালি কিন্তু কখনো রিসোর্সের জন্য ঠিকে থাকে না। হ্যাঁ, আমরা কিন্তু এই ক্র্যাক হাবি জাবি, হ্যাঁ, আমরা 6-7 হাজার টাকার গেম আমরা 50 টাকা সিডি দিয়ে কিনছি। আহ, এবং যারা 10-12 বছর আগে ডিজাইনে আসছে তারা সবাই দীপ্ত প্রজেক্ট নামে একটা জিনিস ছিল, আমিও দীপ্ত প্রজেক্টের কোর্স পাইছিলাম। তো তখন হইতেছে এত টাকা দিয়ে সাবস্ক্রিপশন কেমনে কিনবে। তো আমরা যেটা করছিলাম যে, মানে আমি করিনি, মানে মানুষজন করছিল, আমি পাইছিলাম যে সিডি বানায় বানায় ডিস্ক বানায় বানায় প্রত্যেক জেলায় জেলায় কপি করে দেওয়া ছিল। 64টা জেলায় লিন্ডা.কম থেকে শুরু করে তখন যত যত ভালো ভালো অনলাইন কোর্স ছিল, প্রায় 200 জিবি টিউটোরিয়াল 64টা জেলায় ভলেন্টিয়ার ছিল যারা ফ্রি অফ কস্ট আপনারা ওইটা ডাউনলোড করতে দিবে। তো ইন্ডিয়াতেও কিন্তু সেম সমস্যা আছে, পাকিস্তানেও সেম সমস্যা আছে। ওরা কিন্তু নিজেরা মডেল নামায় এগুলা করতেছে। ইনফ্যাক্ট ছোট যেসব মডেল আছে, স্পেশালি ইমেজ জেনারেশন, অ্যাসেট জেনারেশন, লোগো জেনারেশন, এইগুলা কিন্তু আপনি চাইলে ইসাই নামাইতে পারেন। যেমন স্টেবল ডিফিউশনের যে মডেল গুলো আছে, এইগুলা হচ্ছে আপনার 8-10 জিবি জায়গা লাগে। যদি 12 জিবি মতো র্যাম থাকে তাহলে আপনি ইউজ করতে পারবেন, যদি নাও থাকে তাও অনেক চিপার অপশন আছে। তো আপনি ওইগুলা দিয়ে শুরু করেন, ফ্রি দিয়ে শুরু করেন। হ্যাঁ, মেইন কথা হলো শুরু করেন। আপনার যে আলটিমেট প্রিমিয়াম লেভেলে যাইতে হবে নট নেসেসারিলি ট্রু। আর এটা একটা বেশ ভালো ইন্টারেস্টিং পয়েন্ট। আমি হয়তো গ্রুপে একটা পোস্ট বা ভিডিও বা কিছু একটা সামনে শেয়ার করবো যে কিভাবে এইগুলো সেট আপ করা যায়, কম খরচে সেট আপ করা যায়। এটা নিয়ে যে ওপেন সোর্স চাইনিজ মডেল গুলো, এগুলো নিয়ে আপনারাও ঘাটতে পারেন। ওপেন সোর্স চাইনিজ মডেল লিখলে এন্ড আরেকটা জিনিস জাস্ট ছোট্ট করে শেষ করি। So, আপনাদের সবাই দেখবেন 5টা বা 10টা কিন্তু ফ্রি ক্লডেও আছে, চ্যাট জিপিটিতেও আছে। প্রত্যেকদিন মনে মেসেজ দেওয়া যায় বা জেমিনিতে দেওয়া যায়। এবার আর জেমিনি অনেকখানি পর্যন্ত ফ্রি অ্যালাউ করে। এবার যে লিখবেন আমার টাকা নাই, আমি কেমনে ফ্রিতে বা কম খরচে এআই নিজের লোকাল মেশিনে বা এইসবে সেট আপ করতে পারি, দেখেন ওই আপনাদের
ফুল টিউটোরিয়াল গাইড দিয়ে দিবে, এরপর সাবস্ক্রিপশন নেওয়া লাগবে না, আপনি ফ্রি ওপেন সোর্স ওইটা দিয়ে করেন, ঠিক আছে? এটা হচ্ছে কাটা দিয়ে কাটা তোলা বাঙালি বুদ্ধি। সো এটাই। Yeah, thank you, Siam Bhai, for your insightful points. Um, ওকে, আই গেস পরের পয়েন্টটাতে অ্যাকচুয়ালি চলে যাই, এটাতে আর হোল্ড না করি। সো মার্কেটে এত পোর্টফোলিও ভিড়ে রিক্রুটাররা আসলে কি দেখেন এখন, আর পোর্টফোলিও কি আসল স্কিলের প্রমাণের বদলে পারফরমেন্স আর্ট হয়ে যাচ্ছে কিনা? সো আমি রাজিন ভাইকে রিকোয়েস্ট করব, ইফ ইউ ওয়ান্ট টু মানে জাস্ট অ্যাড ইউর পয়েন্ট, রাজিন ভাই, ইফ ইউ আর দেয়ার। যদি ওল্ড স্কুল কথা বলতে চাই তাহলে হইলো বেসিকলি আমি কিভাবে প্রবলেমটা সলভ করছি, একদম কোর কোর থিং। আপনি কোন প্রসেস ফলো করছেন বা কি, এটা ডিপেন্ডস অন কোম্পানি এক একটা। যেমন অ্যাপেল যেভাবে দেখে, গুগল যেভাবে দেখে, আমার পার্সোনাল কোম্পানি সেভাবে দেখে না, বা এরকম মানে এটা কোম্পানির উপর ভ্যারি করে। তো আমি আসলে কাজটা কতগুলো মানে আমার পয়েন্ট অফ ভিউ, কেন আমি ডিসিশন মেক করছি, এতগুলো পয়েন্ট অফ ভিউ মাঝখানে আমি প্রবলেমটা কিভাবে সলভ করছি, এটা হলো মানে 2024-এর আগের কথা বলতেছি। এখন যদি স্পেসিফিক যেটা হচ্ছে যে যেমন আমার রিসেন্টলি রিক্রুটমেন্ট হয়েছে। সো ওইখানে দেখা মানে ম্যাক্সিমাম প্রশ্ন ছিল এআই এআই ভিত্তিক, লাইক টুলস তো জিজ্ঞাসা করছি, প্লাস হইলো জিজ্ঞাসা করছে যে ওকে এআই দিয়ে আপনি কিভাবে প্রজেক্ট করছেন, এবং শুরুতে আপনি কি কি প্ল্যানিং করছেন। লাইক ডিজাইন করার জন্য তো প্ল্যানিং লাগে, বাট ওই ডিজাইনের প্ল্যানিংটার সাথে আপনি কিভাবে আহ, মানে এআইটাকে মার্জ করছেন। এবং সেকেন্ড একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল এরকম যে ধরেন অলরেডি আপনার তো এক্সিস্টিং একটা ডিজাইন সিস্টেম আছে, তো এই ডিজাইন সিস্টেমটাকে কিভাবে এখনকার টুলসে আপনি কনভার্ট করছেন, দেন তারপর প্রজেক্ট কন্টিনিউ করছে, এরকম কোনো এক্সপিরিয়েন্স তার আছে কিনা। তো এখন এই মানে নিজের সামনাসামনি দেখছি এই তিনটা প্রশ্ন তারা করতে। আহ এই তো ভাই, এছাড়া আর কিছু নাই, বাট নর্মালি আসলে কিভাবে প্রবলেমটা সলভ করছি, আহ, কি 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 ডিসিশন আমি মেক করছি, কিভাবে কোন টিমের সাথে আমি কাজ করছি, টিমের কোলাবোরেশন কি কেমন ছিল, তো ওই মানে জেনেরিক যেসব ছিল ওগুলোই আছে, প্লাস হলো এখন এআই জাস্ট অ্যাড হয়েছে। দ্যাটস ইট ভাই, এই। থ্যাংক ইউ রাজিন ভাই। আমার মনে হয় আরো কয়েকজন আমরা নিতে পারি যারা লোকাল কিন্তু কারেন্টলি হচ্ছে কাজ করতেছে, ঠিক আছে? তারপর আসিফ ভাইয়ের কাছে সার্কেল ব্যাক করেন। শিওর। যেমন আমাদের ভিতর কিন্তু ফাহাদ ভাই আছে, ফাহাদ ভাই নিউজ মাইন্ডে তারা প্রচুর পরিমাণে টিম বড় করতেছে। দেলোয়ার ভাই রিসেন্টলি হায়ার করছে। তো ভাই আপনারা দুইজন যদি কাইন্ডলি একটু আমাদের হেল্প করেন এই জায়গায়, যে যেহেতু আপনারা লোকালি হায়ার করতেছেন। ফাহাদ ভাই আছেন সাথে? জি ভাই, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। হ্যাঁ, একটু না সিক্রেট শেয়ার করে দেন জাতির কাছে যে নিউজ মাইন্ড কি দেখে হায়ার করে। very interesting. First of all, thank you for giving me opportunity to say something. আমার কাছে যেটা মনে হয়, আমার কথাটা অনেকটা আপনি বলে ফেলছেন প্রিভিয়াসলি, যে কোম্পানির পার্সপেক্টিভটা বা সাইকোলজিটা আমি আসলে শেয়ার করি সবার কাছ থেকে। এটা মনে হয় অন্য সবার কাছে হেল্প করবে। মানে আমরা যে কনভারসেশনটা সোফার করছিলাম, সো এটা তো একটা পার্ট, বাট অনেকের কোশ্চেন থাকতে পারে। লাইক আমরা তো একটা মোটামুটি ছোট বড় মিডিয়াম সাইজ একটা এজেন্সি রান করি, সো আমাদের আম, এখন 80+ স্টিল টিম মেম্বার আছে, আমরা এখনো লে আপ করি নাই। সো হোয়াটস গোয়িং অন ইনসাইড আওয়ার হেড আর কি। সো এটা আসলে সবাই হয়তোবা জানতে চাই। আমাদের টিমের সাথে আমরা ডে টু ডে বেসিসে কথা বলছি এইগুলা নিয়ে। তো অ্যাগেন আমি যদি খুব শর্ট অ্যান্ড সিম্পলি বলি, কোম্পানি আসলে রাইট নাও আসলে ফাউন্ডার্সরা তারা নিজেরাও ঠিক সেম আপনাদের মতো করে স্ট্রাগল করছে। হয়তোবা তাদের বিজনেস স্টিল গোয়িং গুড এবং তাদের একটা প্রপার রানওয়ে আছে, তাদের স্টিল সবকিছু স্মুথ, বাট তারপরেও তারা আসলে নিজেরও প্যানিকড। এটা ট্রু, এটা এটা একদম ইউনিভার্সাল। সো এটা মেনে নিতে হবে। বিকজ যার অপারেশন যত বড়, তার আসলে তার প্ল্যানিং, তার ওয়ে, তার সবকিছু আসলে তার স্ট্র্যাটেজি সবকিছু ডিফারেন্ট থাকে। সো হুট করে আমাদের সামনে আসলে অনেক হিউজ চেঞ্জ, ড্রাস্টিক চেঞ্জ আসলে আসতেছে। সো অ্যাজ এ রিসোর্স আমি যদি বলি যে বা অ্যাজ এ এমপ্লয়ি, আপনার কাছে শুধু আপনি যে কাজটা করেন সেটা কতটুকু অটোমেটেড, আপনি কতটুকু স্কিল, কতটুকু অ্যাডাপ্ট করছেন, আপনার কাছে ওই পার্সপেক্টিভটা ভেরি ইম্পর্ট্যান্ট। বাট ফাউন্ডারদের কাছে হলো যে আমার ইচ অ্যান্ড এভরি সিঙ্গেল ডিপার্টমেন্ট
ইন্ডিভিজুয়ালি তারা কতটুকু আসলে অ্যাডপ্ট করছে এবং প্রত্যেকটা জায়গায় আসলে কতটুকু যাওয়া উচিত এবং কতটুকু হাইপ, কতটুকু আসলে এআই অটোমেটেড হলে রাইট নাও আসলে আরো প্রবলেম ক্রিয়েট করবে, বা এখনো ওটা আমি নেওয়ার মতো আমার টিম ক্যাপাবিলিটি নাই, হয়তো বা আই ক্যান গিভ দেম মোর টাইম। সো অনেক ধরনের বিষয় আসলে ক্যালকুলেশন করা লাগতেছে তাদের ওভারঅল। মানে ইটস নট অ্যাবাউট অনলি ডিজাইনার সেন্ট্রিক, তারা যে চিন্তা করছে বিষয়টা মোটেও তা না, সেটা আপনি অলরেডি বলছেন। রাজিন ভাই খুব সুন্দর করে কথা বলছে যে এটা একটা বিজনেস। সো বিজনেস হিসেবে আসলে আমরা এটাকে বিজনেস হিসেবে ট্রিট করছি, এবং আসলে কিভাবে আর আমাদের সাইড থেকে আমরা যেটা এখনো পর্যন্ত আমাদের প্ল্যান যেটা, সেটা হচ্ছে কি আমরা যেটা চাচ্ছি সেটা হলো যে আমাদের টিমের প্রত্যেককে কিভাবে আপলিফট করা যায়। এবং সিন্স আমরা দেখছি আমাদের এনাফ স্টিল কাজ আছে বা আমাদের সবকিছু ঠিক আছে স্টিল, বাট তাদেরকে আবার একটা ওয়েতে আমরা যেটা আবার করছি, তাদেরকে শর্ট অফ প্যানিকও করছি, আবার শর্ট অফ তাদেরকে মোটিভও করছি। সো দুইটা জায়গায় আমরা আসলে কাজ করছি। কারণ কারো ক্ষেত্রে স্টিল আমরা দেখছি ওই ড্রাইভটা আসলে প্রপারলি আসে নাই, বা কেউ কেউ একটা ইন্টারেস্টিং ফাইন্ডিংস আমরা খুঁজে পেয়েছি যে ইন্ডিভিজুয়ালি সবাই এআই নিয়ে অনেক বেশি এক্সপ্লোর করছে, বাট সেটা অর্গানাইজেশনালি আমরা অ্যাডাপ্ট করতে পারছি না। সেখানে আমরা একটা স্ট্রাগল খুঁজে পেয়েছি যে সবাই নিজে নিজে করছে, কিন্তু আমার যে বাই প্রসেস যেটা, সেটাকে অপটিমাইজ করার জন্য যে জায়গাগুলোতে কাজ করা দরকার সেটা হয়তো বা কাজ করা যাচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা কিছু ডিফারেন্ট ডিফারেন্ট স্ট্র্যাটেজি নিয়েছি সোফার। সো অ্যাগেইন সবার জন্য আমার যে কথাটা অলওয়েজ থাকবে যে প্যানিকড হলে আসলে ডিসিশন মেকিং কারোর জন্য বেটার না। এটা আহ, মানে আমি আমার টিমকে অলওয়েজ বলি একটা কথা যে যদি আপনার টিমে, স্পেশালি যদি আপনার ডিপার্টমেন্টে যদি আমরা 5 জনকে রাখি, ওই 5 জনের একজন আপনি হন। সো ওইটা আহ, মানে টিপিক্যালি এটাই আসলে কথা এখানে। আহ, খুব বেশি আসলে এক্সট্রিম হোপ দেখানোরও কিছু নাই, বিকজ এটা আসলে এমন একটা সিচুয়েশনে আমরা যাচ্ছি যে থিংস আর মুভিং সো ফাস্ট। বাট অ্যাগেন উই আর স্টিল হোপফুল, কারণ আমরা রিসেন্টলি কিছু ডিফারেন্ট সর্ট অফ মানে অপরচুনিটিও দেখতেছি। আমাদের নতুন নতুন কিছু সার্ভিস, মাইক্রো সার্ভিস আমরা ইন্ট্রোডিউস করতে পারছি ক্লায়েন্টদেরকে, এবং ক্লায়েন্টরা ওগুলো নিচ্ছে। সো ডিফারেন্ট কিছু অপরচুনিটিও ক্রিয়েট হচ্ছে। সো এই জন্য সবাই যে কথাটা আপনাদের সিনিয়ররা বলছেন যে একটু চোখ কান খোলা রাখলে আমার কাছে মনে হয় আপনি ওই জায়গাগুলো বুঝতে পারবেন যে কোথায় কোথায় আসলে অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে। এবং এগুলা খুব যে হাই স্কিল অপরচুনিটি আমি বলবো না, একটু ট্রাই করলে আসলে অ্যাডাপ্ট করা পসিবল। আহ তো এই তো, হয়তোবা আমি পরে আরো কিছু জিনিস অ্যাড করবো, এখন আর বড় না করি। ওভারঅল এইটাই শেয়ার করা ছিল। জি ভাই। ভাই থ্যাঙ্কস, অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। বাট আমি এখন তাহলে দেলোয়ার ভাই একটু আসল কোয়েশ্চেনটা, যে দেলোয়ার ভাইয়ের কাছে যদি ব্যাক করি, যে পোর্টফোলিও আসলে কি করছেন? আপনি তো রিসেন্টলি হায়ার করছেন, সো পোর্টফোলিওতে কি দেখছেন এই এআই এর যুগে? দেলোয়ার ভাই যদি থাকেন একটু। জি ভাই কি ভাই, আছে? ভাই এটা তো আসলে ডিপেন্ড করে কোন পজিশনে হায়ার করা হচ্ছে। যেমন আমি যেখানে হায়ার করছি সেটা হলো মিড লেভেলে, যার রেসপন্সিবিলিটি হইলো মোস্টলি ইউআই ডিজাইন করা। তো সেক্ষেত্রে আমি পোর্টফোলিওতে তো যেটা দেখার চেষ্টা করছি যে তার ইউআই ক্যাপাবিলিটি কতটুকু আছে, ঠিক আছে। আম, তো কতটা কমপ্লেক্স বা কতটা অর্গানাইজ হয়তো সে কাজ করতে পারছে সেগুলো। টু বি অনেস্ট, পোর্টফোলিও থেকেও বেশি ইম্পর্টেন্ট ছিল যে টাস্ক প্রজেক্টটা দেওয়া হয়েছে, ওইটাতে সে কিভাবে অ্যাপ্রোচ করছে সেটার উপর। তো ওইখানেও দেখার ইয়ে ছিল যে রিকোয়ারমেন্ট ডিটেলস কতটুকু কনসিডারেশন আছে এবং অ্যাডাপ্টেবল কতটুকু। তাকে যদি একটা স্পেসিফিক কনস্ট্রেন্টে ফালাই দেওয়া হয়, সেটাকে সে ধরতে পারতেছে কিনা। এইটাই ছিল মোস্টলি ফোকাস করার জায়গা আর কি। এর বাইরে আসলে অন্য কিছু পোর্টফোলিওতে আমার এমন কিছু দেখিনি। আমি যাদেরকে ইন্টারভিউ নিছি বা লাস্ট স্টেজ পর্যন্ত ডাকছি, তাদের অনেকের হয়তো পোর্টফোলিও এরকম আহামরি কিছু ছিল না। তারপরে আমি ডাকছি কারণ আমি আহ, মানে যতটুকু কাজ ছিল পোর্টফোলিওতে ততটুকু দেখে মনে হয়েছে যে তাকে আমি তাকে দিয়ে আমি কাজ উঠাইতে পারবো, যেই স্কেলের আমি ডিজাইন চাচ্ছি সেটার মধ্যে আছে। তো এইটা হলো মানে আমার পার্সপেক্টিভ ছিল যখন হায়ারিং এর ব্যাপারে। এখন যদি বলি যে মার্কেটে আরো পোর্টফোলিওর অনেকগুলো বিষয় আছে, তো এই কোয়েশ্চেনের আদলে যদি বলি, আমি কিছুদিন আগে একটা ভিডিও শেয়ার করছিলাম টমির। সো ও এখানে যেটা শেয়ার করছিল যে মোস্ট অফ দা মানে টাইম এখন ওরা, এবং ওর সাথে হলে ও এখানে আরো অনেকে
তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করছে। যারা এখন হায়ার করে এখন অনেক বেশি চলে গেছে যে কে কত বেশি ক্রাফট করতে পারে আসলে ওদিকে। যে একটা সময় ছিল না, আমরা যখন শুরু করি তখন কিন্তু ছিল যে ড্রিবল এক নম্বরে আছে, রাইট? তার উপর আমি ড্রিবল এতবার এক নম্বর করতে পারছি ট্রেন্ডিং এর সময়, এটা অনেকটা ডিটারমাইন করে দিত সে কতটা স্কিলফুল ডিজাইন। তো জিনিসটা শিফট হয়ে এখন হচ্ছে টুইটারের বিষয়, কার কতগুলা ভাইরাল টুইট আছে আর কি। আজাইরা, সরি আজাইরা বললে অবশ্য একটু ইয়া হলো, প্রমাণ করা হয়ে গেল তাদের, মানে অ্যাকচুয়ালি ভালো কাজ আছে। কে কত রেগুলারলি আর কি, মানে অনেক বেশি আহ কি বলে ইউনিক জিনিসপত্র শেয়ার করতে পারে, বা তাদের কাজগুলোকে শেয়ার করতে পারে, যেগুলো অনেক মানে শর্ট স্পেসিফিক, আগের মতো জীবনের মতো, যে অ্যাব্রাপ্টলি একটা হিরো ডিজাইন করছে, এআই দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ বানিয়ে তার উপর একটা সাইড ডিজাইন করছে, বা হয়তো বা এমন একটা ইন্টারাকশন তৈরি করছে যেটা হয়তো বা মানে ডেভেলপার দেখতে পিটাইবে, কিন্তু জিনিসটা ইউনিক, জিনিসটা ইন্টারেস্টিং। অ্যান্ড মজার বিষয় হলো ড্রিবলের ক্ষেত্রে মানুষজন খালি গালাগালি করেই যাইতো যে এই জিনিস বানানো যায় না, ঠিক আছে, এই জিনিস ইউএক্স এর ধার ধার নেই এইসব। টুইটারের মানে কালচারটা আবার একটু ডিফারেন্ট টাইপের, মানুষজন এসব উল্টাপাল্টা জিনিস বানায়, কোনো এক পাগলা ডেভেলপার এসে আবার সেটা ডেভেলপ করে দেয়, ঠিক আছে। সো দ্যাটস ওয়াই লাইক টুইটার এঙ্গেজমেন্ট ইজ ইন্টারেস্টিং, যে এই মানুষগুলো শুধুমাত্র যে ইউনিক জিনিসপত্র বানাচ্ছে ডিজাইন বা আফটার এফেক্ট দিয়ে তা না, আহ সবকিছু মিক্স, এআই মিক্স করতেছে ব্যাকগ্রাউন্ড বানাইতে, আহ তারপরে ডিজাইন করতেছে, দেন সেটাকে আবার ইমপ্লিমেন্ট করে ফেলতেছে অনেক সময় এআই দিয়ে। সো এইসব জিনিসপত্র এখন অনেক বেশি আর কি, মানে রিক্রুটাররা হেল্প করতে, রিক্রুটাররা দেখতেছে যে কে কত বেশি এক্সপ্লোর করে, কার ক্রাফটের ওই ডিটেলস গুলো ভালো, ঠিক আছে। হিরো ইমেজ তো সবাই বানাইতে পারে, লিনিয়ারের মতো সাইট সবাই কপি করে এখন বানাইতে পারে, উপর থেকে গ্লো, লাইক লিকুইড গ্লো, সেগুলো সবাই বানাইতে পারে, বাট ওর বাইরে থেকে কে চিন্তা করতে পারে এটাকে কি নতুন কিছু এক্সপ্লোর করতে পারে। আর সো ওই ভিডিও যেটা যেটা মানে তুলে ধরার চেষ্টা করছিল, বা আমি যদি কারণে শেয়ার করছি, যে পোর্টফোলিওতে এখন মানুষজন ওই আর্টিস্টিক যে জিনিসের কথা বলতেছে ওইটা চলে গেছে, ওই কারণে যে এইটাই এখন ট্রেন্ড চলতেছে, মানুষজন আর ওই স্পেশালাইজ ইউএক্স এর বাজ ওয়ার্ড এগুলো দিয়ে ভুলতেছে না। সো দ্যাটস ওয়াই এই রিসেন্ট মার্কেট শিফটের সাথে অ্যাডাপ্ট করতে মানুষজন ওদিকে চলে গেছে, যে আপনার এখন শুধু ডিজাইন না, আমি ইউআই ডিজাইন, প্রোডাক্ট ডিজাইন এগুলো তো পারি, তার সাথে আমার এই স্কিল আছে, আমি ডেভেলপও করে ফেলতে পারি, আমি এইভাবে মোশন অ্যাপ্লাই করতে পারি, আমি এই ধরনের ডিফারেন্ট ইফেক্ট ইউজ করতে পারি। আপনারা হয়তো রিসেন্টলি চেক করছেন যে আহ, মানে ওয়েবসাইটের হিরো ইমেজ বা ওয়েবসাইটের স্টাইলে একটা বড় চেঞ্জ আছে, যে অনেক বেশি ইফেক্টের ইউজ, ডিদার ইফেক্ট, আস্কি ইফেক্ট বলেন, আম, আরো যেসব জিনিসপত্র আছে, মিনি রিয়েলিস্টিক ওয়ার্ক নিচে বসায় দেয়, লাগুক আর না লাগুক উপরে একটা ক্লাউড বসায় দিবে, ওই টাইপের জিনিসপত্র আর কি চলে আসছে। তো এগুলো সবই আসতেছে বিকজ ওইটাই মার্কেট খাচ্ছে, ঠিক আছে। সো এই যে যে কম্বিনেশন গুলো বানানো, মানে এগুলো শেয়ার করা, ওইটার উপর এখন মানুষজন ফোকাস করতেছে। And, আপনার নিজের শো অফ কতটুকু করতে পারতেছেন সোশ্যালি, বিকজ রিকমেন্ডেশন ইজ বিকাম লাইক মোর ইম্পর্টেন্ট এখন, ঠিক আছে। আপনি জবে অ্যাপ্লাই করছেন, পোর্টফোলিও দেখে আসছে, তার থেকে অনেক বেশি রিকমেন্ডেশন আসে। সো আমি নিজেই দেখা যাচ্ছে লাস্ট কয়েক মাসে বেশ কয়েকজনকে রিকমেন্ড করছি, যারা আমাকে রিচ আউট করছে, তাদের কাজ শেয়ার করছে, আর তাদের পোর্টফোলিও দেখা সবকিছু দেখা থেকে দেখা গেছে অনেক সময় আমি যে তাদের সাথে কথাবার্তা বলছি, তারা আমার সাথে আহ কি বলে তাদের কাজ শেয়ার করছে, এক্সপ্লেন করছে সে কি কাজ করছে না করছে, আমার যে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে আমি এটাতে তাদেরকে রিকমেন্ড করতে পারছি। আমার কাছে মনে হচ্ছে সে রিকোয়ারমেন্ট বুঝে, সে তার ক্রাফট বুঝে। আমি যখন রিকমেন্ড করছি তাদের অনেকে হায়ার হয়ে গেছে, বিকজ যারা হায়ারিং এ ছিল তারা হয়তো রিলাই করছে যে হ্যাঁ, আমি যেহেতু তাদের সাথে কথা বলে তারপরে রিকমেন্ড করতেছি, সো প্রবলি দে আর মাস বেটার ফিট, ঠিক আছে। দেখা যাক মানে কতটুকু ফিট থাকে, বাট দ্যাটস দ্য পয়েন্ট, যে দেশে বিদেশে সব জায়গায়, এটা আগেও ছিল, আমি বলতেছি না এটা নতুন কিছু, বাট মানে এখন যেহেতু মানে এখনকার যে ট্রেন্ডটা চলতেছে, আপনার সম্পর্কে আমি কেমনে বুঝবো, আপনি যত আপনার কাজ শেয়ার করতেছেন, রাইট? সো সেখানে আর কি এই জন্য এটা ইম্পর্টেন্ট হয়ে গেছে। আই হোপ লাইক থ্যাংক ইউ দেলোয়ার ভাই ফর
মানে একটু সময় নিয়ে ডিটেলসে বলার জন্য আর কি। সো কুইকলি সাদ ভাই অ্যান্ড রাজিম ভাইয়ের কাছ থেকে কিছু পয়েন্ট নিব। রাজিম ভাই আচ্ছা ভাই, প্লিজ। আমি খুব কুইকলি বলি, আমি যেটা আসলে মিস করে গেছিলাম। ইটস রিয়েলি ইম্পর্টেন্ট। এটা আমি আসলে একটা প্যাটার্ন খুঁজে পাইছি। প্যাটার্নটা হলো এরকম, এটা এর আগে বলছিলাম, বাট জিনিসটা হচ্ছে মিষ্টির কারিগর, সরি মিষ্টির দোকানদার মিষ্টির কারিগরকে খুঁজবে। সো এই সূত্রে ধরে যদি আমি আগাই, তাহলে হয়েছে যে আগে যেমন আমরা একটা ইউনিভার্সাল পোর্টফোলিও বানাইতাম, সেটা সব জায়গায় দিতাম। এইটা থেকে একটু যারা ডিজাইন রিক্রুটার, তারা একটু সরে আসছে। যেমন আমি যদি বলি এরকম যে আমি পাঠাওতে অ্যাপ্লাই করব, সো পাঠাও প্রথমেই দেখবে এরকম যে আমার এর আগে রাইড শেয়ারিং বা কোনো ইকোনমি মডেলের কোনো প্রজেক্ট আমার আছে কিনা, কারণ তাদেরকে আমার লার্ন করাইতে লার্নিং কাপটা একটু কম থাকবে। তো এইটা একটা জিনিস। তো মনে করেন আমি একটা একটা পোর্টফোলিও বানাইলাম যে ওকে ইউনিভার্সাল, সেটা এখন অতটা কাজে দিবে না। আর দ্বিতীয় জিনিসটা হলো, এটা আমরা অনেক সময় এটা ভাবি যে ধরেন ওকে আমি সিয়াম ভাইয়ের মতো আমার রেজিউমি বানাবো। দেখেন এইখানে প্র্যাকটিক্যাল যে ব্যাপার, যে সিয়াম ভাইকে যদি আমি হায়ার করি, আমি জীবনে তার কাছে রেজিউমি চাবো না, কারণ আমি জানি সে কি করে, সে অলরেডি নোন। বাট আমি যদি এখন অ্যাপ্লাই করি, আমার কেউ চেনে না। সো আমাকে আসলে ওরকম ভাবে রেজিউমিটা বানাতে হবে, এবং এভাবে এই পয়েন্ট অফ ভিউতে চিন্তা করতে হবে যে রেজিউমি ইজ আ মার্কেটিং ম্যাটেরিয়াল। ইওর ভ্যালুয়েশন সব এরকম যে ওকে আমার এই রেজিউমিতে স্কিল দিলাম, এগুলো থাকলাম। এই যে কমন যে একটা প্যাটার্ন, যেমন সবার যে রেজিউমিটা একই রকম টাইপের, এখান থেকে বের হয়ে তার ভ্যালুয়েশন কি, সে কোথায় ইম্প্যাক্ট ফেলতে পারে, সেইটা মানে সেইটা ওইখানে উল্লেখ করে। এবং আরেকটা জিনিস, যে সবাই এরকম টাইপের করে কভার লেটার বা রেজিউমিটা কি করে, জব ডেসক্রিপশনের উপরে বিল্ড করার চেষ্টা করে। আমি মনে করি এটা একটা রং প্রসেস। আসলে এইটা বিল্ড করা উচিত কোম্পানি হিসেবে, নট জব ডেসক্রিপশন, কারণ জব ডেসক্রিপশনে সবসময় সবকিছু থাকেও না, ওই স্পেসিফিক ওয়েতে থাকে। তো যদি ইমপ্রেস বা এত রিক্রুটারের ভিড়ে বা কম্পিটিশনের ভিড়ে যদি আলাদা করতে হয়, তাহলে অ্যাকচুয়ালি আপনি কি, আপনার মানে আপনি কিসের, মানে কি করলে আপনার মানে কোন ভ্যালু অ্যাড করলে কোম্পানি গ্রোথ হবে, এইটা খুব ইম্পর্টেন্ট। আমি এই প্যাটার্নটা খুঁজে পাইছি। বাট আরো হয়তো বা ওয়ে বা আরো লাইক থট প্রসেস থাকতে পারে। দ্যাটস ইট ভাই। আচ্ছা, আমি যদি একটু র্যাপ আপ করি কোশ্চেনটা, তো ভাইরা মোস্টলি কাভার করে ফেলছেন। আসলে মার্কেটের সিনারিও এরকম, আপনাদেরকে অবশ্যই ডিফারেন্সিয়েট করতে হবে অ্যান্ড স্কোপ বুঝে আগাতে হবে। বাট এই একদম যদি কোশ্চেনটায় ব্যাক করি যে রিক্রুটাররা আসলে পোর্টফোলিওতে এখন কি খোঁজেন, আসল স্কিলের মানে এখানে মেইন কোশ্চেন হিসেবে আমি এটা নিচ্ছি যে আসল স্কিলের চাইতে পারফরমেন্স আর্টটা বেশি ফোকাস হচ্ছে কিনা। কিছু জায়গায় হচ্ছে, কারণ বাঙালি যেহেতু, বা বাঙালি না, এটা সব জায়গায় যে আগে দর্শনধারী তারপরে গুণ বিচারী। সো দর্শনধারী হওয়ার একটা বিষয় ডেফিনেটলি আছে, কিন্তু ওইটা ফার্স্ট লেয়ারে। আপনি যদি এই দর্শনধারী দিয়ে কোনো মধ্যে পরের ধাপে যেতেও পারেন, এরপরে কিন্তু আপনার আসল স্কিলের যেটা প্রমাণ ওটা লাগবেই। এখন দেলোয়ার ভাই যেমন বললেন যে উনি হায়ার করতেছিলেন ইউআই ডিজাইনার পজিশনের জন্য, বা যার প্রধান কাজ হবে ইউআই ডিজাইন। তো এখন ডেফিনেটলি আমি পোর্টফোলিওতে গিয়ে খুঁজবো যে আমার ওই স্কিলটার কাছাকাছি বা ওইটার সাথে রিলেভেন্ট স্কিল কতখানি আছে। তো এখানে বলবো যে পোর্টফোলিওতে এখন ওই রিলেভেন্ট আসল স্কিলের প্রমাণ থাকাটা, ওইটা এক্সিস্ট করাটা বেশি ইম্পর্টেন্ট। মানে ওইটা, মানে ওটা স্টিল ইম্পর্টেন্ট। এমন না যে এআই আসার পর ওটা চেঞ্জ হয়ে গেছে বা ট্রেন্ড আসার পর চেঞ্জ হয়ে গেছে। বরং রিলেভেন্ট স্কিলের প্রমাণ দিতে যদি আমরা পোর্টফোলিওতে পারি, দেন আমরা হচ্ছে যে পোর্টফোলিও স্ক্রিনিং হয়ে পরের ধাপে যাওয়া। কারণ দেখেন আলটিমেটলি কিন্তু দেলোয়ার ভাই ডিসিশন নিবেন একটা টাস্ক দেওয়ার পর। কারণ ওই স্ক্রিনিং, ফার্স্ট লেয়ারের স্ক্রিনিং আরো অনেকেই পার করে আসবে, কিন্তু পরের ধাপে গিয়ে কিন্তু আমার ওই আসল স্ক্রিন প্রমাণটা লাগবেই। সো ওইটার যতখানি কাভার করা যায়। আর রাজিন ভাই যে পয়েন্টগুলো বললেন, ফাহাদ ভাইও যে পয়েন্টগুলো অ্যাড করছেন, এগুলো সম্পূর্ণই রিলিভেন্ট। একটা বিজনেস একটা পার্টিকুলার টাস্ক কমপ্লিট করার জন্য বা এই সেট অফ টাস্ক কমপ্লিট করার জন্য একজন রিসোর্সকে হায়ার করে। সো এই রিসোর্সের মধ্যে ওই টাস্কগুলো কমপ্লিট করার মতো স্কিল থাকতে হবে এবং সেটার প্রমাণ দেখাইতে পারতে হবে। এটা মোদ্দা কথা এবং কোর কথা। এটা ঘুরে ফিরে লাগবেই এবং এটা স্টিল রিলেভেন্ট আই গেস। সো এটুকুই ছিল আর কি অ্যাড করার। সেতু, দিলওয়ার ভাই যদি কিছু অ্যাড করতে চান, শিওর। ভাইয়ের না, আমি জাস্ট আমারটা অ্যাড করেছি। আমি যেটা বলছিলাম যে আমি যেহেতু ইউআই ডিজাইনার ফোকাস একজন পার্সন খুঁজছি, যে পোর্টফোলিও দেখার সময় আমি ওইটাই দেখার চেষ্টা করছি। বাট এখানেও কিন্তু একটা মানে ডিস্টিংশন থাকে যে ধরেন আমি যদি আজকে মার্কেটিং সাইট বা ওয়েবসাইট ডিজাইন করে এমন কাউকে হায়ার করতাম, তখন আমি যেই ধরনের স্কিল খুঁজতাম, আমি যখন এখন খুঁজতেছি B2B তে কাজ করার জন্য, তার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। ঠিক আছে, আমি কিন্তু একই রকম
স্কিল দেখিনি, সেখানে আমি আই ক্যান্ডি খুঁজিনি, বরং আমি খোঁজার চেষ্টা করছি যারা ডিটেল বুঝে UI, ঠিক আছে, যারা আহ, কি বলে ব্যালেন্স করতে পারে ইনফরমেশন, এই টাইপের জিনিস। সো দুইটার মানে একই যে আমি UI ডিজাইনে খুঁজতেছি, আমি UI ফোকাস মানুষ করবো যে ক্রাফট করতে হবে সে করবো। ওইখানেও আর কি ডিস্টিংশন থাকে based on আমি কোন টাইপের বা কোন ইন্ডাস্ট্রি বা কোন সর্ট অফ ডিজাইনের খুঁজতেছি। এগ্রিড ভাই, ওই যে বললাম যে সেট অফ স্কিল খুঁজতেছেন বেসিক্যালি এই পার্টিকুলার রোলের জন্য। সো ওইটা এখন যেভাবে কাভার আপ করে। আমরা প্রায় কাছাকাছি চলে আসছি শেষের দিকে আর কি, সো আমরা একটু ফাস্ট মুভ করতে পারি, দেখি কয়টা টাচ করা যায় আর কি। আচ্ছা, সো পরের কোশ্চেনে চলে যাই। এআই বিদ্যমান ইউআই থেকে প্যাটার্ন ম্যাচ করতে পারদর্শী, কিন্তু ইউএক্স এর জন্য প্রায় প্যাটার্ন ভাঙতে হয়। আপনি আপনার দৈনন্দিন ওয়ার্কফ্লোতে শুধু আইডিয়েশন না, আসল ডেলিভারিতে এআই কিভাবে ব্যবহার করেন যাতে সেটা সেটা আপনাকে গতানুগতিকতায় আটকে রাখে না আর কি। সো এই বিষয়ে সিয়াম ভাই, ইফ ইউ ওয়ান্ট টু স্টার্ট আর কি। রাইট। সো এইটা অনেক বড় একটা টপিক, কিন্তু আমি যদি বলি যে একদম প্রফেশনালি মানে আমার ডে টু ডে ওয়ার্কে আমি কারেন্টলি হচ্ছে যেভাবে ইউজ করি, সেটাতে আমি ব্রেইন স্টর্মিং বা রিসার্চ আইডিয়েশন এই তিনটার কোনোটাতেই আসলে এআই ইউজ করি না। এটা হইতেছে বাস্তবতা, মানে অফিসের কাজ। এইটা কখন করি, এইটা হচ্ছে যে অনেকে হয়তো জানেন যে আমি এখন রানিং স্টুডেন্ট আছি, so আমার যদি ক্লাসের কোনো প্রজেক্ট এগুলো করা লাগে তখন। কিন্তু আমি যদি অফিসের প্রজেক্ট বা কোনো ক্লায়েন্ট অ্যাপ্রোচ করতে, সেই সব ক্ষেত্রে আমি এইগুলো মোটামুটি টাচ করি না। বাট স্টিল লোকাল মাঝে মাঝে কিছু কাজের অ্যাপ্রোচ আসে, সো তারা হচ্ছে কিছু ডেমো দেখতে চায়। So আমি খুব কুইকলি, রিসেন্টলি একজন ডেমো দেখতে চাইছে, সো খুব কুইকলি প্লট দিয়ে আমি একটা প্রোটোটাইপের মতো বানায় দিছি যে ভাই এইরকম ফ্লো এক্সপেক্ট করতে পারেন, অ্যাকচুয়াল ভিজুয়াল আলাদা হবে। আবার আমাদের অফিসে যেটা পিওরলি ইউজ করতেছি সেটা হচ্ছে গিটহাব কোপাইলট। তো গিটহাব কোপাইলট ইউজ করতেছি, আর আমার কাছে অ্যাকচুয়াল কোড বেজের অ্যাক্সেস আছে। তো আমাদের জন্য অ্যাক্সেসিবিলিটি খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আমাকে ভিপ্যাট লিখতে হয়, যেটা হচ্ছে একটা লিগাল ডকুমেন্ট। আমার যদি এটা ঠিক মতো না থাকে প্রচুর পরিমাণে ফাইন হবে, যেহেতু আমরা একাডেমিয়া এবং খুবই সফিস্টিকেটেড ক্লায়েন্ট বেজ আমাদের, ঠিক আছে। তো যেমন ধরেন ইয়েল ইউনিভার্সিটি, তারপর আরো বড় বড় ইউনিভার্সিটি গুলা, সো ওদের জন্য অ্যাক্সেসিবিলিটি খুবই ক্রুশাল। তো আমার হচ্ছে যেটা আমি করি যে আগে আমার কি হতো যে ডেভেলপারে বলছি ভাই এই জায়গায়, মানে আপনারা হয়তো জানেন যে একটা খুব বেসিক এই ইউজেবিলিটি ইস্যু হচ্ছে যে ইমেজ বা আইকনে অল টেক্সট ইউজ করতে হয়। অনেকে হয়তো জানবেন যে যাতে যারা চোখে দেখতে পারে না তাদেরকে স্ক্রিন রিডার বলে বলে শোনা যায় এটা হচ্ছে ব্যাক বাটন, এটা মুভ ফরওয়ার্ড করো, হ্যাঁ। এখন আমার এইটার জন্য আগে কপি লেখা লাগতো, বা ধরেন কোড হয়ে গেছে বা আমাদের অলরেডি পুরান 20টা 30টা স্ক্রিন আছে, তো আমার আগে কি করা লাগতো, ফুল কোড বেস খালি চোখে স্ক্যান করা লাগতো, কই কই আইকন আছে, ওই আইকন আবার স্ক্রিনের সাথে ম্যাচ করা লাগতো। আচ্ছা এইটার জন্য আমার কোন কপিটা ভালো যায়। তো আমি রিসেন্টলি যেটা করছি, আমি গিটহাব কোপাইলটে বলছি বাবা তুমি যাও যে চেক করো। তো ও ফুল জিনিসটা চেক করছে, আমার প্রত্যেকটা এক্সাক্ট লাইন বলে দিছে এই লাইনে আছে, এইটা আইদার মিসিং আছে অথবা ইনকারেক্ট আছে। ও আবার সাথে একটা করে আমার কারেক্ট কপিও দিয়ে দিছে। তো এটা আমার জন্য বিশাল হেল্প ছিল। আবার রিসেন্টলি আর একটা কাজ আমরা করছি যে আমাদের হচ্ছে আমরা হচ্ছে বেসিক্যালি একটা সার্ভে বিল্ডার টুল বানাই। তো ওইটার মোবাইল প্রিভিউ আছে। এখন আপনারা কেউ যদি ওয়েবে এইচটিএমএল দিয়ে মোবাইলের কম্পোনেন্ট বানাইতে যান, দেখবেন এটা বেশ ডিফিকাল্ট। টাচ কম্পোনেন্ট গুলো মানে ভিজুয়াল ম্যাচ করবে না, আইওএস এর মতো হবে না বা অ্যান্ড্রয়েড এর মতো হবে না, স্পেশালি এখন তো আবার লিকুইড গ্লাস। তো আমি যেটা করছি, আমি ওইটা ফিগমাতে খুব সুন্দর করে রিনেম করে, and যেহেতু এই জায়গায় একটা জিনিস যে আমার যেহেতু অলরেডি কোডিং এর কিছু আইডিয়া আছে, তো আমি ফিগমাতে গ্রুপ বা লেয়ার এইভাবে লিখি নাই। আমি যখন আইওএস এর জন্য লিখতেছি আমি লিখছি জেড স্ট্যাক বা ওয়াই স্ট্যাক, ভি স্ট্যাক, মানে অ্যাকচুয়াল আইওএস অ্যান্ড্রয়েড এর যে নামগুলো ওইভাবে লিখছি। লিখে তারপর এটা সম্ভবত দিয়ে করছিলাম, লাভ লাভেবল বা ওইরকম কিছু একটা। তখন ক্লড এত ভালো পারফর্ম করতো না। ওরা ওইটা মানে জাস্ট কপি পেস্ট করে আমার সুন্দর করে কোড গুলা এইচটিএমএল এ জেনারেট করে দিছে। এই কোড গুলো আমি জাস্ট দিয়ে দিছি, খুব সুন্দর ভিজুয়াল চলে আসছে। এটা আমাদের করতে মিনিমাম 2 মাস থেকে 3 মাস লাগার কথা ছিল। তারপর আবার মেইনটেনেন্স এর ব্যাপার আছে, যেমন ভাবে কোড লেখা যায়, আমি যদি কিছু চেঞ্জ করে আবার চেঞ্জ করবো। কিন্তু এইটা আমার রিনেম করতে লাগছে 2-3 দিন, আহ, বা কেমনে করব প্ল্যান করতে, জেনারেট করতে লাগছে কিন্তু আধা ঘন্টা। তো তারপর কিন্তু কোড লাইভ ডিপ্লয় হয়ে গেছে। সো এইটা এইভাবে আসলে ইউজ করতেছি যে এটা আপনার ডিসাইড করতে হবে যে আপনি কই ইউজ করতেছেন। এন্ড এগেইন যেটা বললাম যে এখনো সবাই কিন্তু ফুল খুঁজে বের করতে পারে নাই। হ্যাঁ, ওই যে একটু আগে কিন্তু ফাহাদ ভাই বললো যে
মানুষ নিজে নিজে ইউজ করতেছে, কিন্তু কোম্পানিতে ইন্টিগ্রেট করতে পারতেছে না। আমার তো নিজে পার্সোনালি এক্সপেরিমেন্ট করে উড়াই দিতেছি, বাট আমি এখন আস্তে আস্তে ট্রাই করতেছি এটা কিভাবে কোম্পানির ভিতর পুশ করা যায়, আমার বাকি টিমমেটদেরও শেখানো দেয়, যাতে তারাও সেম লেভেলে আর কাছাকাছি লেভেলে অপারেট করতে পারে। আদারওয়াইজ একজন এইটুকু ইউজ করলো, একজন এইটুকু ইউজ করলো, তখন কিন্তু আসলে টিমের এনার্জিটা থাকবে না। সো এইটাই। থ্যাংক ইউ সিয়াম ভাই। দেলোয়ার ভাইয়ের সাথে এক আড্ডাতে হচ্ছে ভাইয়ার পার্সোনাল ওয়ার্ক ফ্লোতে হচ্ছে কিভাবে এআই ইউজ করে এরকম কিছু নিয়ে টপিক নিয়ে কথা হয়েছিল। দেলোয়ার ভাই, ইফ ইউ ওয়ান্ট টু শেয়ার সামথিং ফ্রম দ্যাট আড্ডা আর কি। আমি যেভাবে চিন্তা করছি, আমি এই দুইটা পয়েন্ট সবাইরই বলি। আমারে মনে করেন যে আসিফ ভাই যেটা বলছে আমার উল্টা। আমি জানি না আসিফ ভাইরে রেখে কেন মানুষজন আমার পিছে লাগে। আমার হোয়াটসঅ্যাপ, লিঙ্কডইন, মেসেঞ্জার কোনো কিছু বাদ নেই, সবার একই কোয়েশ্চেন, কি করবে এআই তে। যাই হোক, so আমি এখানে সবাই একটা answer করছি। দুইটা পয়েন্ট ভাই এখানে। এক হলো, আপনি আইদার আপনার স্কিলটাকে বাড়ান। স্কিল বাড়ানোর মানে হলো যে আপনি আগে যদি শুধু ডিজাইন করতেন, ধরেন আগে শুধু ওয়েবসাইট করতেন, আপনি সেটাকে আরো গ্রেড করেন। So আপনার ওয়েবসাইট ডিজাইন করতে গেলে আপনার আরো যা যা রিসোর্স বা আরো এইসব স্কিল অন্যদের কাছ থেকে নিতে হবে, সেই জায়গাগুলোতে আপনি ইমপ্রুভ করতে পারেন। যেমন আগে হয়তো বা আপনি ভিডিও অন্য কারোর মাধ্যমে বানায় নিতেন, এখন আপনি হয়তো বা নিজেই সেই ভিডিও গুলো ক্রিয়েট করা শিখতে পারেন। হইতে পারে যে আপনি আম, কি বলে আগে শুধু ডিজাইন করতেন, এখন সাথে সেমা শিখলেন, তো আপনি নিজেই ডেভেলপ করে দিতে পারতেছেন। ঠিক আছে, সো নতুন একটা স্কিল অ্যাড করেন আপনার কারেন্ট স্কিল সেটের সাথে, উইথ দ্য হেল্প অফ এআই অথবা উইথাউট। এটা একটা আসপেক্ট। আর একটা হইলো যে আপনি আইদার আপনি নতুন স্কিল শেখা লাগবে না, জাস্ট আপনার স্কিলটাকে আপনি আরো এত মানে ডেপটাকে আরো এত বাড়ান, যাতে করে আপনার স্কিলটা অন্য কেউ রিপ্লেস করতে না পারে, সেটা এআই হোক আর অন্য ডিজাইনার হোক, হইতে হোক। তো সেটা যদি আপনি মনে করেন যে আগে আপনি জেনারিক ব্লকে ওয়েবসাইট ডিজাইন করতেন বা খুব সিম্পল ড্যাশবোর্ড ডিজাইন করে ফেলে পাইতেন, এখন আপনি আরো কমপ্লিকেটেড জিনিসে যান। ঠিক আছে, আপনি নতুন ইফেক্ট, স্টাইল এগুলো শিখেন। আপনি আপনার কি বলে যে আপনার যে ক্রাফট গুলো আগে ছিল সেগুলোকে অন্য লেভেলে, যেগুলো আপনি হয়তো বা আগে আপনাকে ইন্সপায়ার করতো, এখন আপনি কিভাবে সেইগুলো নিজে বানাতে পারেন সেগুলো শিখেন। So আপনার স্কিলটাকে আপনাদের স্ট্রং করেন, আর আগের থেকে আরো বাড়ান, অথবা আপনি সাইড ওয়াইজ আরো নতুন নতুন স্কিল, যাতে করে আপনি মাল্টিপল ওয়েতে ভ্যালুয়েশন করতে পারেন, ভ্যালুয়েট করতে পারেন আপনি। তো এটা হলো ওভারঅল আর কি, আমি যেভাবে গাইড করি যে কিভাবে আপনার অ্যাকশন প্ল্যান হওয়া উচিত। আর এআই এর ইনক্লুশন আমি আমার ইয়াতে কিভাবে করতেছি, তো আমি প্রথমে চিন্তা করছি যে আমি যে কাজগুলো এখন করি সেখানে কোথায় কোথায় আমার কাছে মনে হচ্ছে যে এআই ক্যান হেল্প। তো প্রথমে আমি এগুলো নিয়ে সার্চ করছি, মানে ঘাটাঘাটি করছি যে এখানে কোনগুলো রিলায়েবলি করতে পারে এআই। দেন আমি সেগুলো নিজে ট্রাই করছি, করার পর যখন দেখছি যে হ্যাঁ এটা আমাকে রিলায়েবল রেজাল্ট দিচ্ছে, সেই জায়গাগুলোতে আমি এআই গুলোকে ইনক্লুড করতেছি। তো আমরা খুব বেশি দেখি যে ইমেজ জেনারেশন, তারপরে ইউএক্স কপি রাইটিং, এগুলো এগুলো কোড লেখা, মানে আমি একটা জিনিসকে ডেভেলপ করছি, এই তিনটা জিনিস আমি আমার সব জায়গায় দিই। এর সাথে লোক ভিডিও আরো অনেক কিছু আছে, বাট এগুলোই মোস্ট। বাট এর বাইরেও কিন্তু অটোমেশনের সাইডে অনেক কিছু। সিএম ভাই যেটা বললো যে আপনি কি করতেছেন, আমি যেমন রিসেন্টলি করছি কি যে আমাদের যে আইকন লাইব্রেরি আছে, তো আপনি যখন ফিগমা থেকে আইকন গুলোকে এক্সপোর্ট করেন, ওইটা কিন্তু অপটিমাইজ থাকে না। ঠিক আছে, ওয়েবের ক্ষেত্রে এটা আরো একটু অপটিমাইজেশনের দরকার পড়ে। তো আপনি মনে করেন দেখতেছেন একই অপটিমাইজেশন আপনি বারবার করতেছেন, তো সেই বারবার জিনিসটা ক্যান করবেন আপনি। আপনি ক্লড যে আমি বলছি, ও আমাকে জাস্ট একটা সুন্দর জাভাস্ক্রিপ্ট লিখে দিছে, আমি জাস্ট ফিগমা কনসোল ওপেন করে জাস্ট আপনি সবগুলো ধরে টেস্ট করে দিবেন, সুন্দর সবকিছু অপটিমাইজ হয়ে যাবে, আপনি ডাউনলোড করে ইউজ করবেন। সো এখানে আমি যেটা চিন্তা করছি যে এটা আমার রিপিটেড কাজ, একই জিনিস বারবার আমি কেন করি, সেটা আমি অটোমেট করতে পারছি, আমি করি না। আমি যদি দেখি যে আমি একটা রিপোর্ট রেগুলারলি করতেছি, তাহলে আমি সেই রিপোর্ট গুলোকে এআই জেনারেট করি। আমার অর্গানাইজেশনে একটা কাজ করতে গেলে অনেক সময় দেখা যায় অনেকগুলো মিটিং এর পরে আর কি একটা ডিসিশন পয়েন্ট পাই। ঠিক আছে, এই স্টেক হোল্ডারের সাথে বসো, ওই ডেভেলপারের সাথে বসো, এইগুলো করো সেইগুলো করো। তো দেখা যায় এতগুলো মিটিং এর ভিড়ে হয়তো বা আমার অ্যাকশন পয়েন্ট গুলো একটু হাওলাই গেছে, বা আমি এটার সাথে হয়তো মিক্স করতে পারি। তো আপনি যদি চান সেটাকে আমি মানে, যে সবগুলো মিটিং এর নোট আপলোড করে আপনি বলতে পারেন যে আমার এটা একটা প্রপার অ্যাকশন প্ল্যান বানাবো, বা আমার মিসিং পয়েন্ট গুলো, গ্যাপ গুলোকে সাজাবো। তো সেটা হইতে পারে। আম, তো আপনাকে ওরকম ভাবে খুঁজে বের করতে হচ্ছে কোন জায়গাগুলোতে
আপনি রিপিটেড কাজ করতেছেন বা আপনার থেকে আরো এফিশিয়েন্ট ওয়েতে জিনিসটা করা যেতে পারত AI help। আরেকটা পয়েন্ট যেটা আমি সত্যি সাথে শেয়ার করছি যে আপনি জাস্ট আমি দেখলাম যে আমি আজকে ইন্টারনেটে পাইলাম যে আপনি করে ক্লড ভিডিও এডিটরদের খায় ফেলতেছে বা ইউআই ডিজাইন খায় ফেলতেছে, আমি ওগুলো কিছু পাই না। এগুলো করে আসলে দেখা যায় যে দিন শেষে মানে যেহেতু ওইটা আমার স্কিল এখন দরকার নেই, আমি ইন্টারেস্টেড, আমি জাস্ট আমার কাছে দেখা ভালো লাগছে একটু দেখা শুরু করছি। তো আমি দেখা যায় 2 দিন দেখি, 3 দিনের মাথায় আমি ভুলে যাই, 4 দিনের মাথায় আমি তখন জানি না পঞ্চম দিনে যে আমি আরেকটা ট্রেন্ড দেখে আরেকটা পিছনে দিই। সেটা না করে আমার কারেন্ট ওয়ার্ক ফ্লোতে আমি কোথায় কোথায় এআই লাগতে পারে, আমি কোথায় মনে করতেছি যে এই জায়গায় আহ জিনিসটা ভালো না বা জিনিসটা করা যেতে পারে, আমি ওইটার আইডিয়া নিয়ে এআই হেল্পের মাধ্যমে জিনিসটাকে ঠিক করার চেষ্টা করি। তো আমি যদি আমার এখান থেকে আবার এক্সাম্পল দিই যে আমার কোম্পানিতে আমি অনেকগুলো ফিগমা উইজেট প্লাগইন এগুলো বানাইছি, ক্রোম প্লাগইন নিয়ে কাজ করতেছি। তো এগুলো করার রিজন গুলোকে আমি নোটিস করছি, অবজার্ভ করছি যে এই বিষয়গুলোতে এআই ক্যান হেল্প বিকজ যেগুলো অটোমেটেড করা যায়, যেগুলো একটা প্যাটার্নের মধ্যে পড়ে আছে, তো এগুলোকে ইজিলি ইনস্ট্রাক্ট করা যায় এআই কে। তো সেখানে আমি এগুলোকে বানানোর চেষ্টা করছি। তো মানে পয়েন্টটাকে যদি সাজায় বলি যে আপনার কারেন্ট ওয়ার্ক ফ্লো, আপনার কোম্পানি, আপনার টিম যেভাবে কাজ করে সেখানে স্কোপ গুলোকে খুঁজেন যে কোথায় অটোমেট করা যায়, কোথায় সিম্পল ইনস্ট্রাকশনের মাধ্যমে জিনিসটাকে অ্যাচিভ করা যায়, কোথায় আমার কারেন্ট প্রসেসটা এফিশিয়েন্ট না সেটা আমি এফিশিয়েন্ট করতে পারি, সেই বিষয়গুলো চিন্তা করে এন্ড সেগুলোতে এআই কে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন আপনার স্কিল। তাইলে দেখবেন যে আপনি একটা প্র্যাকটিক্যাল ওয়েতে লার্ন করতেছেন। আপনি যেহেতু আপনি নিজের ওয়ার্ক ফ্লোর সাথে ম্যাচ করেছেন, আপনি অলরেডি এটা ডিটেলস জানেন কি এক্সপেক্টেড রেজাল্ট কি বা কি কি চ্যালেঞ্জ থাকতে পারে। সো আপনাকে আপনার পক্ষে এআই কে ইনস্ট্রাক্ট দেওয়া এবং ওখান থেকে আউটপুট তুলে আনাটা মাছ ইজিয়ার হয় আপনার কম্পিউটার নতুন টেরিটরিতে যাওয়া। দ্যাটস ইট। আমি যদি কিছু মিস করি সত্যি ভাই আপনি help করে দিন। ভাই থ্যাংক ইউ সো মাচ। না, আই থিঙ্ক একটু ডিটেলস বলছেন, সমস্যা নাই। আই গেস পরটাতে আমরা মুভ করতে পারি। এআই যদি ইউজার বিহেভিয়ার প্রেডিক্ট করে আর ইন্টারফেস জেনারেট করতে পারে, তাহলে ট্র্যাডিশনাল ইউএক্স রিসার্চের এখন কি গুরুত্ব আছে কিনা? আর যে কোম্পানিতে ইউজার রিসার্চের প্র্যাকটিস নেই, সেখানে আমরা আমাদের ডিজাইন কিভাবে ভ্যালিডেট করব? সো আমি আসিফ ভাইকে রিকোয়েস্ট করব যে এই পয়েন্টটা নিয়ে আপনার যদি কিছু শেয়ার করার থাকে। এআই যদি ইউজার বিহেভিয়ার প্রেডিক্ট করে, অলরেডি করে, যদি না অবশ্যই করে, ওকে অনেক কিছু প্রেডিক্ট করে ও, আর ইন্টারফেস জেনারেট করতে পারে। এখন এটা এখন যে সিচুয়েশনটা হচ্ছে দেখেন, ডিপেন্ড করতেছে আপনারা কে কিভাবে কাজ করেন। হ্যাঁ, আপনি যদি একটা ইন্টারফেস ডিজাইন করে আপনার পাশের সিটের কলিগকে বলেন যে দেখি তো 5 সেকেন্ডের মধ্যে তুমি কি চোখে পড়ে, মানে তুমি বেসিক্যালি আপনি 5 সেকেন্ড টেস্ট করতে চাচ্ছেন, অথবা তুমি এই পেজে আসার পরে কোথায় ক্লিক করবা, মানে ইউজার টেস্টিং করতে চাচ্ছেন তার সাথে। হ্যাঁ, সেটাকে আমরা কখনোই মানে মানে এটাকে ইউজার টেস্টিং বলি না। হ্যাঁ, এটা কলিগের সাথে টেস্টিং হচ্ছে, এটা আসলে ইউজার টেস্টিং না। হ্যাঁ, কিন্তু অনেকে মনে করে এটা 5 জন কলিগকে জিজ্ঞেস করে ফিডব্যাক নিয়ে একটা স্যাটিসফ্যাকশন পাওয়া যায় যে হ্যাঁ আমার ডিজাইনটা ঠিক আছে, কিন্তু এটা কখনোই প্রপার ইউজার টেস্টিং না। তো আপনাকে সবসময় ইউজারের কাছেই যাইতে হবে। এবং আপনি যখন 5 থেকে 7 জন ইউজারকে সিলেক্ট করতেছেন, সেখানেও অনেক মানে চলে যে এজ গ্রুপ কি নিবেন, এই নিবেন, সেই নিবেন, এবং এই ডিসকাশনগুলি শুধু একা নেই না, আমরা স্টেক হোল্ডারদের সাথে বসে আলাপ করে আমরা ডিসিশনগুলি নেই। এখন আপনি বলতে পারেন আমি ওদের সাথে কথা বলবো না, আমি এআই কে জিজ্ঞেস করবো, ওকে পুরো ডেটাটা বলবো, ও আমাকে একটা সাজেস্ট করবে। কিন্তু এখানে কিন্তু আপনি স্টেক হোল্ডার বাইনটা পাইলেন না। আপনি নিজে নিজে নিয়ে ইউজারের সাথে টেস্ট করে এসে নিয়ে আসলেন, আইসা বললেন, তো ও বলবে আমি তো জানিই না। হ্যাঁ, তুমি কি কোথা থেকে কি টেস্ট করছো, কিভাবে বুঝবো যে তুমি তোমার ডিজাইনকে বায়াস অ্যাপ্রুভ মানে ভ্যালিডেট করার জন্য তুমি তোমার মতো করে নিয়ে আসছো? তুমি তো আমাদের সাথে কথাও বলো নাই। সো এখন এই কাজটা তো এআই করে দিতে পারবে না যে তুমি তোমার স্টেক হোল্ডারের সাথে আমি কথা বলে সবার চ্যাট জিপিটির সাথে কথা বলে আমি তোমাকে এই ডাটা দিচ্ছি, তা না। সো আমি বলতে চাচ্ছি যে এখনো মানে মানে এখনো ভেরি হাইলি আমরা এই ইউজারের সাথে ইনভলভ থাকি। হ্যাঁ, এটা রিসার্চ হোক, ইউজার টেস্টিং হোক, ফোনে আলাপ হোক, যেভাবেই হোক। হ্যাঁ, তো এখন
ওইখান থেকে আমরা অনেক বিহেভিয়ার পাই, হ্যাঁ, যেটা এআই মেবি জানে বা জানে না। আহ, জানলে সে হয়তো ভ্যালিডেট করলে করতে পারে, হ্যাঁ, কিন্তু মানে এআইটাকে এখনো আমরা মেইন সোর্স অফ ইউজার বিহেভিয়ার ধরতেছি না। আমাদের ইউজার বিহেভিয়ারের জন্য আমাদের অলরেডি ইউজারের সাথে আমাদের কানেকশন আছে, আমাদের পুল আছে যেখানে ইউজাররা আছে। আমরা ইজিলি ইউজারদেরকে রিসার্চ মানে ইয়ে করে ফেলতে পারি। নট অনলি আমাদের কাস্টমার, আমরা অস্ট্রেলিয়ান যে কোনো কাস্টমার, যে কোনো সেক্টরের যে কোনো কাস্টমারদের সাথেই আমরা কানেক্ট করতে পারি। যেমন ধরুন আমরা ইউজ করি আস্কেবল। আস্কেবল হইতেছে অস্ট্রেলিয়ান প্ল্যাটফর্মদের জন্য সব ইউজারদের একটা ইয়ে। তো ওইখানে গিয়ে আমরা আমাদের মতো করে ফিল্টার করে নিয়ে নিই। আমার চ্যাট জিপিটি কে বা ওদের জিজ্ঞেস করার দরকার নাই যে ও কি প্রেডিক্ট করে। ও আমাকে আইডিয়া দিতে পারে, আমি ইনিশিয়ালি ওর কাছ থেকে একটা আইডিয়া নিতে পারি, হ্যাঁ, কিন্তু এখনো আমাদের ওই ইউজারের সাথে কথা বলে ইউজারকে ভেবে তার ডিজাইন করে এবং স্টেক হোল্ডারের সাথে কোলাবোরেট করে আমাদেরকে ডিজাইনগুলি করতে হচ্ছে, তাদেরকে দিয়ে টেস্ট করাচ্ছি, হ্যাঁ, ফিডব্যাক নিচ্ছি। তো এখনো প্রেডিক্ট মানে ও যে মানে চ্যাট জিপিটি বা এআই যে প্রেডিক্ট করতেছে ওইটা আমাদের এখনো নেওয়ার প্রয়োজন পড়তেছে না, কিন্তু আমরা চেক করতেছি তার সাথে যে কেন বিহেভিয়ারটা এরকম হইলো। হ্যাঁ, যে 5-7 জনের মধ্যে 5 জনই এরকম করছে। হ্যাঁ, এখন আমি তো জানি যে 5 জনের মধ্যে 7 জনের মধ্যে 5 জন এটা চুজ করছে, আমরা বুঝতে পারছি যে কেন। চ্যাট জিপিটি একটু জিজ্ঞেস করে দেখি যে ও কি ভাবে। ও ও একটা কিছু বললো যে মোস্ট লাইকলি। আমি ওকে ফার্দার কোশ্চেন করতে পারি, তুমি কি এটা কোনো সাইকোলজিক্যাল কোনো রিপোর্ট অথবা কোনো বই দিয়ে কি এটাকে ব্যাকআপ করতে পারো কিনা। হ্যাঁ, তখন সে বাইর করে দিতে পারে, আমাকে দেয় বা দেয় না। হ্যাঁ, তো দেখেন ওকে আমি সেকেন্ডারি হিসেবে ইউজ করতেছি, নট আমার প্রাইমারি ইউজার বিহেভিয়ার বোঝার জন্য ওকে আমি ইউজ করতেছি। এটা একটা। আর সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে আচ্ছা, তো প্রথম পার্টটা হচ্ছে জেনারেট করতে পারে, তাহলে ট্রেডিশনাল ইউএক্স রিসার্চে কি এখন অবশ্যই গুরুত্ব আছে? অবশ্যই আছে, এখনো আছে। হ্যাঁ, আমরা আমরা ইউজ করতেছি, আমরা দেখতেছি, তাই বলতেছি আর কি। সামনে কি হবে জানি না। আর যে কোম্পানিতে ইউজার রিসার্চে প্র্যাকটিস নেই, আম, সেই সেখানে আমরা আমাদের ডিজাইন কিভাবে ভ্যালিডেট করব? সেটা তো বাংলাদেশে মনে হয় অহরহই হচ্ছে, যে এখন যেভাবে ভ্যালিডেট করেন সেভাবেই করবেন, মানে পাশের কলিগকে জিজ্ঞেস করে মেবি, হ্যাঁ, অথবা আরেকজন ডিজাইনারকে ডাইকে এনে বললেন যে দেখো তো কেমন, বা সবচেয়ে বড় আপনার বসকে জিজ্ঞেস করবেন, এজেন্সির মালিক যে তারা জিজ্ঞেস করবেন, সে বলে হ্যাঁ এইটাই। না না, বা তার ওয়াইফকে জিজ্ঞেস করবেন, আমার বউ এটা পছন্দ করছে। এইভাবেই তো ডিজাইন ভ্যালিডেট হয়। সরি, আমি একটু ডাইরেক্টলি বললাম, কারণ কি ইউজারের রিসার্চ, যে ইউজার রিসার্চে প্র্যাকটিস নাই ওখানে এত কিছু বলে, ওখানে ইউআই হয়, ইউএক্স হয় না আসলে। হ্যাঁ, সো মানে আমি বলবো যেভাবে করতেছেন ওইভাবেই করেন। খুব বেশি হলে ইয়েকে জিজ্ঞেস করে দেখতে পারেন, এআই কে জিজ্ঞেস করে দেখতে পারেন যে তার বিহেভিয়ার কিছু বলে কিনা, এবং সেটাও তো আপনাকে আবার বসের কাছ থেকে পারমিশন নিতে হবে যে বা এআই এরকম বলছে, আপনি কি মনে করেন। হ্যাঁ, সো এই আর কি, এটা হচ্ছে আমার আনসার। একটা জিনিস আমি একটু ছোট্ট করে অ্যাড করতে চাই। এই জায়গায় কিন্তু 3টা কোয়েশ্চেন আছে। প্রথম কোয়েশ্চেনটা হচ্ছে এআই কি বিহেভিয়ার আদৌ প্রেডিক্ট করতে পারে কি পারে না, ঠিক আছে? প্রথম কোয়েশ্চেন কিন্তু এইটা, যে এআই কি পারে? না, পারে না। কারণ এআই কি করতে পারে, এআই অলরেডি যেসব আর্টিকেল হাবিজাবি আছে সেগুলো কিন্তু সব ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে। যেমন ধরেন ফিটস ল কই থেকে আসছে? ফিটস ল আসছিল বিমান ডিজাইন থেকে, তাও যুদ্ধ বিমান, তাও দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগেও নয়, ঠিক আছে? সো ওই সব জায়গা থেকেও সামারাইজ করতেছে। ও কিন্তু আপনার বাংলাদেশি ইউজারের কনটেক্সট ঘোরার ডিমও জানে না। তো ও, আপনি যদি রিসার্চ করে ডেটা আইনে দিতে পারেন, সেইখান থেকে কিন্তু ইনসাইট বের করে দিতে পারবে বা প্রেডিকশন আপনার হেল্প করতে পারবে, কিন্তু ডেটাটা কিন্তু আপনার মানুষের কাছ থেকে যে নিয়ে আসা লাগবে। অ্যান্ড আরেকটা জিনিস এটা কেন বলি, যে আমাদের পুরো কোম্পানিটাই হইতেছে ডেটা কালেকশন কোম্পানি, মানে আমি যে কোম্পানিতে কারেন্টলি কাজ করতেছি। তো আমাদের রিসেন্ট ইনকোয়ারি আরো বাড়ছে। সো যে মানুষ কিন্তু, মানে আমরা ডেফিনেটলি ইউএক্স রিসার্চ নিয়ে কাজ করি না, বাট সাইকোলজিক্যাল রিসার্চ নিয়ে কাজ করি। সো মানুষের কাছে যাওয়ার যে ব্যাপারটা, এটা কমেনি, এটা বরঞ্চ বাড়তেছে, এবং এটা আরো বাড়বে। যে এই নতুন ইকোনমিতে আমরা কিভাবে নতুন টেকনোলজি, কারণ যুদ্ধ চলতেছে হেনতেন, এটাকে আমরা শেপ করবো। আর বাংলাদেশি প্রোডাক্টের ক্ষেত্রে আমরা যখন পাঠাও ড্রাইভ মানে ডিজাইন করছি, অ্যাটলিস্ট আমি যতদিন পর্যন্ত ছিলাম, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে কোনো অ্যাপের সাথে, পৃথিবীর কোনো অ্যাপের সাথে ওটার মিল ছিল না। কারণ প্রত্যেকটা জিনিস খুব মানুষের সাথে কথা বলে, ড্রাইভারদের সাথে আমি নিজে যেয়ে কথা বলতাম, রাস্তায় দাঁড়ায়, মানে অফিসে না। সো ওইভাবে ইনসাইট নিয়ে এসে করা, আমি মনে করি না পৃথিবীর কোনো এআই আরো 50 বছর পরেও ওইটা রেপ্লিকেট করতে পারবে। মানে পারতে পারে, সেটা
হিউম্যানয়েড রোবট লাগবে, যারা দেখে বোঝা যাবে না যে মানুষ না। And তখন ইকোনমি হয়তো ডিফারেন্ট হবে, না এই ইকোনমি সিয়াম, থাকবে না। তখন কাহিনীটা হবে কি জানেন, ওই এআই যে বের হয়ে গেছে রাস্তায় ইয়ের সাথে কথা বলতে, সে গিয়ে কথা বলবে ওই এআই চালাইতেছে একটা যে রোবট গাড়ি ট্যাক্সি আরেক ড্রাইভার, এআই এর সাথে কথা বলবে, মানে মানুষ নাই সেটা এর মধ্যে, পারবে। বুঝছেন? হ্যাঁ, মানে ওইটাই হ্যাঁ, বলতেছি যে যদি মানে মানুষ এই দিকটা থাকে যদি তাহলে আগাইতে আপনি থাকে ওই পারবেন না। দিকটাও অবশ্যই আগাচ্ছে। হ্যাঁ, ব্যাপারটা ওইটাই এরকম বললাম হয়েছে। যে ওইটা পসিবল হবে, কিন্তু মানুষ থাকলে এটা পসিবল না এখনো। সো ওই জিনিসটা কিন্তু এখনো ভ্যালু আছে, আগেও ভ্যালু ছিল, সামনেও থাকবে। আর পরের কোশ্চেনে দেওয়া যাবে না, কারণ তাহলে টাইম থাকবে না যে কোম্পানিতে রিসার্চ আচ্ছা, প্র্যাকটিস না আমি কিভাবে একটু অ্যাড ভ্যালিডেট করি করবো। এখানে। সিএম অলরেডি কভার করে ফেলছে। আসিফ ভাইও বলছেন যে প্রেডিক্ট করা, ইন্টারফেস জেনারেট করা, এইটা এক ধরনের কাজ। হ্যাঁ, মেবি আমি বলবো যে এটা একটা ডিপার্টমেন্টের কাজ। হ্যাঁ, আর ট্রেডিশনাল ইউএক্স রিসার্চের গুরুত্ব এখন আছে কিনা, ডেফিনেটলি এটা আরো বাড়ছে। কারণ এখন ডিজাইনার একটা ডিজাইন জেনারেট করে, সিটিও নিজে আর একটা জেনারেট করে, ডেভেলপার যে আছে সে আর একটা জেনারেট করে। এখন এই তিনটার মধ্যে আসলে কাজ করবে কোনটা, সো এটা ইউএক্স রিসার্চ করে আসতে হবে। আদারওয়াইজ মেবি আপনি বসের কথা শুনে ওটা দিয়ে দিবেন, বাট ওটা ব্যাকফায়ার করার চান্স প্রবাবলি বেশি। আর যে কোম্পানিতে ইউজার রিসার্চের প্র্যাকটিস নেই, ওইখানে কিভাবে ডিজাইন ভ্যালিডেট করবেন, এইটা একটা ক্রুশিয়াল কোশ্চেন। এই কারণে, কারণ আপনি যদি রিসার্চ করতে চান, এইটা এবিট হলেও এক্সপেন্সিভ। কারণ এইখানে আপনাকে টাইম ইনভেস্ট করতে হবে। যদি ইউজারকে আনেন, ইউজারকে প্রপারলি অনারিয়াম দিতে চান, ওইখানেও টাকা পয়সা ম্যানেজ করার ব্যাপার আছে। আবার আপনি যে ডাটাগুলো প্রসেস করবেন, ওইখানেও আপনাকে কোম্পানি টাইম খরচ করতে হবে। সো আমি বলবো যে এটা যেহেতু একটা প্যাকেজ, যে প্যাকেজটা হয়তো বা সব কোম্পানিতে আপনি ওয়ান গোতে পাবেন না। সো এটা বেটার হইতেছে যে স্টেপ বাই স্টেপ যাওয়া। আপনার প্রথম দিনেই একদম ইউজার ইন্টারভিউ করে তাকে 1,000 টাকা দিবেন, এটা মেবি পারবেন না। বাট আপনি যে আহ, মানে ইনপুট গুলো নিচ্ছেন, আপনি জাস্ট ডিজাইন করে ওটা স্টেক হোল্ডারদের কাছে যাচ্ছেন না, বরং আপনার আশেপাশে যারা আছে ওইখান থেকে ইনপুট নেওয়া শুরু করতেছেন। ধীরে ধীরে ট্রাই করতেছেন আপনার একটা ইউজার বেস তৈরি করার, রিয়েল ইউজারের সঙ্গে ওই জিনিসটা দেখা ভ্যালিডেট করার। এটা একটা প্র্যাকটিস শুরু করা। আর আগে আর একটা ব্যাপার যেটা ছিল যে আপনি সে ফিগমাতে একটা ডিজাইন করলেন, করে ওটা ইউজারের কাছে নিয়ে যেতে সরাসরি পারবেন না। কারণ যদি আপনি তো চিন্তা করতেছেন এটা তো ডিজাইন, এখানে তো জাস্ট সব মেবি বাটনের কথা ঠিক থাকার দরকার নাই। হুম, কিন্তু দেখবেন যে বাটনটার মেবি আপনি ঠিক মতো কপি লেখেন নাই, ইউজার আগে ওইটাই ধরতেছে। হুম, ইউজুয়ালি সেটাই ধরে। তখন দেখা যায় যে আসলে আপনি ইউজার রিসার্চ বা ইউজেবিলিটি টেস্টিং যেভাবে চিন্তা করতেছিলেন ওইভাবে কাজ করতেছে না। কিন্তু এখন যেহেতু এআই আছে, কন্টেন্ট জেনারেশন, ইউআই জেনারেশন, প্রোটোটাইপিং, এগুলো এগুলো অনেক ফাস্টার, এগুলো অনেক দ্রুত করা যায়। সো এইখানে আপনার টাইম বাঁচবে। ওই টাইমটা মেবি আপনি কোম্পানিকে কনভিন্স করতে পারেন যে ওই টাইমটা দিয়ে আপনি ইউজার রিসার্চ করতে চান। আর এইখানেও স্কিল দেখানোটা গুরুত্বপূর্ণ। মানে যদি এরকম হয় যে আপনার ইউজার রিসার্চের লক্ষ্য যে দেখেন ভাই আপনি যেটা কইছিলেন ওটা ভুল, আমি যেটা কইছি এটা ঠিক, এইটা হওয়া, তাহলে প্রবাবলি আপনার ইউজার রিসার্চ ক্লিক করবে না বা আপনি এস্টাবলিশ করতে পারবেন না। সো এইখানে আনবায়াসড হওয়াটা অ্যান্ড একটা হাইপোথেসিস থাকাটা খুব ইম্পর্টেন্ট আপনার ইউজার রিসার্চ শুরু করার আগে, সেটা যেটাই করেন, প্রি রিসার্চ অথবা পোস্ট রিসার্চ। সো আমি বলবো যে শুরু করেন, ওটা ধীরে ধীরে দেখা যাবে যে লেগে থাকলে ওটা হবে ইনশাল্লাহ। সেতু। থ্যাংক ইউ সাদ ভাই। যদি আমাদের অনেকগুলা কোশ্চেন আছে, বাট আমরা হচ্ছে ম্যাক্স 2টা বা 3টা পয়েন্ট নিয়ে ডিসকাস করবো নেক্সট। আমাদের হাতে বেশি সময় নাই, আমরা শেষের দিকে চলে আসছি। এই পার্টে আমি সাদ ভাইকে অ্যাকচুয়ালি রিকোয়েস্ট করবো এটা শুরু করার জন্য। এর যুগে 5 বা তারপরের মানে আরো বেশি বছর পরে একজন সিনিয়র ডিজাইনারের রোল কিভাবে ইভলভ হওয়া উচিত। আমরা কি সুইস আর্মি নাইফস জেনারেলিস্ট হব, ডিপ স্পেশালিস্ট হব, নাকি ক্রিয়েটর থেকে কিউরেটর বা স্ট্র্যাটেজিস্ট হয়ে যাব? এটা আসলে প্রেডিক্ট করাটা এখন খুবই আনসার্টেইন। মানে এখন যদি আমরা বলি যে এটা আসলে 5 বছর পর ঘটবে, আমরা বেসিক্যালি জানি না এই বছর শেষে এআই কতখানি র্যাপিডলি ইভলভ করবে অ্যান্ড কিরকম প্রভাব ফেলবে। সো যেহেতু আমরা 12 মাস বা বলবো যে 7 মাস পরের কথা এখন বলতে পারতেছি না, তো 5 বছর পরে বলাটা এটা আসলে এবি টাফ। আমি বলবো যে এটা ভেগ হয়ে যাবে। তো এখন লাস্ট যদি পার্টটায় আসি যে সুইস আর্মি নাইফ জেনারেলিস্ট হব কিনা নাকি ডিপ স্পেশালিস্ট হব, জাস্ট যদি এই পার্টটা বলি, কিছুদিন আগ পর্যন্ত ইন্ডাস্ট্রিতে রিলেভেন্ট ছিল যে আপনি যদি টি শেপ হইতেন, আপনার স্কিল সেট যদি টি শেপ হইতো, আপনি বেশি রিলেভেন্ট ছিলেন বা পদগুলোর জন্য আপনাকে বেশি প্রিফার করা হতো। বাট এখন কিন্তু এই ভাই জিনিসটা, টি শেপ কি? টি শেপ স্কিল মডেল যেটা আছে, যেটা ডেপথ বেশি, ব্রেথ কম ডেপথ বেশি, আমি যে কাজটা করি ওইটাই অনেক ডিটেইলে করি, সেই জিনিসটা। কিন্তু এটা এখন চেঞ্জ হয়ে কিন্তু এর এর আগে এআই আসার আগে থেকে শুরু হয়ে গেছিল এম শেপের যে ব্যাপারটা, যে আপনার স্কিল সেট, কোর স্কিল সেট একটা হবে না বরং মাল্টিপল হবে। তো
এটা যদি হয় তাহলে বলবো যে আসলে সুইস আর্মি নাইফ এত বেশি জেনারেলিস্ট হওয়ার দরকার নাই, বাট আপনার কোর স্কিল সেট যাতে মোর দেন 3 অর তার চেয়ে বেশি যাতে হয়। এখন এটা কিন্তু বিশাল বড় একটা ব্যাপার যে আমি 3টা বিষয়ে স্পেশালিস্ট, এটা কিন্তু চারটিখানি কথা না যেখানে আমরা একটাই প্রপারলি হইতে পারি না। সো এটা আমি বলবো যে 5 বছর পরে না, ইভেন যদি আমরা পরের বছরের জন্য রিলেভেন্ট থাকতে চাই, আমার ডেফিনেটলি এখন চিন্তা ভাবনা করতে হবে যে আমি কোম্পানির যে নিড গুলো আছে এটাকে আমার কোন কোন স্কিল সেট, যেটা কোর স্কিল সেট কোম্পানি লাগতেই পারে, এগুলো দিয়ে সার্ভ করতে পারি। সেটা স্ট্র্যাটেজি সাইডে হইতে পারে, ইউআই সাইডে হইতে পারে, রিসার্চ সাইডে হইতে পারে। সো এগুলো নিয়ে চিন্তা ভাবনা করা আর কি। রিলেভেন্ট আর একটা কোশ্চেন ছিল যেটা এটার পাশেই, যে মিড লেভেল ডিজাইনার হিসেবে এখন অ্যাকচুয়ালি কি বন্ধ করা উচিত আর কিসে ফোকাস করা উচিত গ্রো করার জন্য। আর সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে যে যারা জব পায় না, পায় আর যারা পায় না তাদের মধ্যে আসল পার্থক্য কারেন্টলি অ্যাকচুয়ালি কোথায়। সো আমরা পার্শিয়ালি হয়তো বা এইটাকেও কভার করছি, বাট এই পার্টে অ্যাকচুয়ালি সিয়াম ভাই, সাদ ভাই বা আসিফ ভাইয়ের মধ্যে কেউ যদি অ্যাড করতে চান কিছু, মানে কি ফোকাস করা উচিত আর কি বন্ধ করা আহ, উচিত আমি মনে বলি হয়। আসলে মিড লেভেল না, মিড লেভেল থেকে মিড লেভেল ডিজাইনার হিসেবে এখন কি বন্ধ করা উচিত, কি বন্ধ করা উচিত। জুনিয়রের মতো আচরণ বন্ধ করা উচিত। তারপরে জুনিয়রের মতো আচরণ বন্ধ করা উচিত। আপনার সবচেয়ে বেশি যেটা আমরা দেখি, মানে যেটাকে আসলে সিনিয়র বানায়, হ্যাঁ, মিড লেভেল থেকে সিনিয়র বানায়, সেটা হইতেছে ওনারশিপ। ঠিক আছে, এটা খুবই খুবই মনে হয় কি ওনারশিপ, হ্যাঁ, মানে ছোট একটা টার্ম, কিন্তু এটা যে কত হেভি একটা ব্যাপার, মানে এটা সিনিয়র হইতে হইলে এইটার কারণে অনেকেই সিনিয়রই হইতে পারতেছে না। হ্যাঁ, ও মনে করতেছে এইটা পারি, ওইটা পারি, এই পারি, সেই পারি, কিন্তু আমি সিনিয়র হইতেছি না কেন? কারণ আপনার ওনারশিপ না। আপনি ওই যে এটা আমরা এখানে একটা বলি যে ডোন্ট পাস দ্য বাকেট, হ্যাঁ, মানে বালতি একজনের মানে নিজে নিজে যেটা পাইছো ওইটা নিয়ে কাজ করো, তুমি এটা পাস করে দিও না কাজটা। হ্যাঁ, ওনারশিপটা নিতে চায় না, মানে বছরের পর বছর কাজ করতেছে কিন্তু দায়িত্ব নিতে চায় না। আপনি কি মনে করেন আপনি বস দেখে না? সব দেখে, কিন্তু ভদ্র বইলে কিছু বলে না আপনাকে। হ্যাঁ, কারণ দরকার নাই, আপনি থাকলে থাকেন, না থাকলে যদি চলে যান আরো ভালো, আমি নতুন একটা হায়ার করব। হ্যাঁ, কারণ এখানে হায়ারিং ফায়ারিংটা এত ইজি না, মানে আমার আমার দেশের কন্টেক্স বলতেছি, অস্ট্রেলিয়াতে। বাংলাদেশেও সেম, একটা মানুষ আপনাকে হায়ার করছে একটা কোম্পানি, কেন আপনাকে সে বাদ দিতে চাবে? আপনি ঝুলে আছেন, হ্যাঁ, মানে মনে করতেছেন আর 2টা বছর পার হইলে আমি সিনিয়র হয়ে যাবো। আরে আপনার তো ওনারশিপই আপনি ইয়ে করতে পারেন নাই, গেইন করতে পারেন নাই স্কিলটা। হ্যাঁ, তো এইটা আর স্কিল তো আপনার চলতেই থাকবে, মানে যত কাজ করবে যত দিন ততদিন স্কিল বাড়বে, কিন্তু ওনারশিপটা আপনি নিজের দায়িত্ব নিতে হবে, একটু এক্সট্রা মাইল যাইতে হবে, হ্যাঁ, একটু প্রোঅ্যাক্টিভ হইতে হবে। হ্যাঁ, তো বেসিক্যালি আমি এটাই বলবো, প্রোঅ্যাক্টিভ হওয়া, এক্সট্রা মাইল একটু চিন্তা করা, যাওয়া। হ্যাঁ, আর ওনারশিপটা নেওয়া, যে এরকম যে কেউ সুযোগে থাকবেন টিমের মধ্যে। ধরেন আপনি সব মিড মিড লেভেল ডিজাইনার, বস বলতেছে বা ম্যানেজার বলতেছে যে আচ্ছা আমাদের তো এরকম করা উচিত, আপনি আগেই হাত তুলেন যে ভাই আমি তাহলে এটা করি। হ্যাঁ, মানে আমি, মানে খুবই ন্যাচারালি কিন্তু জিনিসটা আপনি নিয়ে নিলেন। এমন না যে আপনি বসে আছেন, আপনি হাত তুললেন, বললেন হ্যাঁ কি বলো ভাই আমি এটা নিতে চাই, এভাবে না, ন্যাচারালি ঢুকে পড়বেন। এইভাবেই বোঝা যায় যে না এ একটু আগে আগে আসে, এইভাবেই আপনি সিনিয়র হবেন আর কি। হ্যাঁ, সো এটাই আর কি গ্রো ওইটাই করবো আর আসিফের সাথে যদি একটু অ্যাড করি যে আরেকটা জিনিস যেটা মিড লেভেলে এসে যেটা আশা করি না সে পোর্টফোলিওর ক্ষেত্রে, যে লাইক 10 জন মিলে একটা কেস স্টাডি করছেন, ওইটা এখনো যদি আপনার পোর্টফোলিওতে একমাত্র স্টাডি হিসেবে থাকে, ভাই এটা এটা এখন বন্ধ করা দরকার। মানে আমরা মিড লেভেল যদি হয়ে থাকেন, আমি স্পেসিফিকলি বুঝতে চাই আপনি কি করছেন, আপনি কি করতে পারেন। হুম। হুম, আর একটা হচ্ছে টুল চেজার না হওয়া, যে ভাই আপনি খালি একটার পর একটা টুল চেজ করে যেতেছেন, ফিগমা প্লাগইন এইটা ওইটা সেইটা। ভাই ঠিক আছে, প্লাগ ইন করা ভালো, কিন্তু এই মিড লেভেলে যখন চলে আসছেন এর পরের ধাপে যেতে হলে আপনার আসলে আরেকটু ফার্দার যেতে হবে। না ভাই আমি ডেভেলপ করার কথা বলতেছি না, আমি বলতেছি ইউজ করার কথা। যে জাস্ট ডেভেলপ করতে পারলে এটা তো ডেফিনেটলি ভালো, যে আপনি আরো মানে স্কিলটা এক্সপ্লোর করতেছেন, ভার্সেটাইল চিন্তা করতেছেন। কারণ প্রোডাক্ট ডিজাইন করা আর প্রোডাক্ট বিল্ড করা এটা কিন্তু টোটালি ডিফারেন্ট। আপনি যখন একটা প্রোডাক্ট বিল্ড করতেছেন মিড লেভেল হিসেবে, কিন্তু আমার মানে এক্সপেকটেশন থাকবে যে আপনি প্রোডাক্ট বিল্ডিং এর ব্যাপারটা ভাবতেছেন। মানে শুধুমাত্র ভাই যে আপনি আমার বলছিলেন আমি 3টা স্ক্রিন ডিজাইন করে দিয়ে দিলাম, ব্যাপারটা যাতে এরকম না হয়। 3টা স্ক্রিনের সাথে সাথে ওই 3টা স্ক্রিন আরো কি কি এসকেজ আসতে পারে, মানে ডেভেলপার ওইখানে আরো কি কি পয়েন্ট ধরতে পারে, ইউজার ওইখানে কি কি এররের শিকার হইতে পারে, এই জিনিসগুলো চিন্তা করতে পারা উচিত। সো যারা জব পায় আর যারা জব পায় না তাদের পার্থক্য বেসিক্যালি এইখানটাই, যে প্রোঅ্যাক্টিভ হচ্ছে কিনা, ওই টুল বন্ধ করে আবার আর আসলে ওই যে বিল্ড মুডে যাচ্ছে কিনা।
তারপর স্ট্র্যাটেজি যে একটা ব্যাপার আছে, যে ভাই যখন ডিজাইন স্ট্র্যাটেজি নিয়ে কথা হচ্ছে, এই ডিজাইন ডিসিশন গুলো তো কোনো একটা টেবিলে নেওয়া হয়, ওই টেবিলের নিজের জায়গাটা নেওয়ার চেষ্টা করা, জাস্ট পিক্সেল পুষণ না হওয়া এখান থেকে ডেফিনেটলি। সো এগুলো হলেই আই গেস আমি বলবো যে মিড লেভেল থেকে মানে আরেকটু উপরে যাওয়ার পথটা ক্লিয়ার হওয়া শুরু করে। থ্যাংক ইউ সাদ ভাই। আই বিলিভ হচ্ছে আমরা আমাদের লাস্টের কোশ্চেনে চলে যেতে পারি। সো আমরা হচ্ছে বেশ কিছু ভালো কোশ্চেনে মিস আউট করে যাচ্ছি, বাট কিছু করার নাই সময় স্বল্পতার কারণে। সো ক্লোজিং এর কোশ্চেনে আমি অ্যাকচুয়ালি যেটা মেনশন করতে চাই, এআই ফার্স্ট দুনিয়ায় অ্যাগেইন অনেক বছরের কথা চলে আসতেছে। আমরা বছরটা স্কিপ করতে পারি কারণ উই ডোন্ট নো যে 5-6 মাস পরে অ্যাকচুয়ালি কি হবে। সো এআই ফার্স্ট দুনিয়ায় যেখানে এক্সিকিউশন ক্রমশ অটোমেটেড হচ্ছে, সো পরবর্তী সময়গুলোতে একজন ভালো ডিজাইনারকে আসলে কোন জিনিসটা আলাদা করবে? এটা কি টেস্ট, এটা কি সিস্টেম থিঙ্কিং, প্রবলেম ফ্রেমিং, নাকি একদম ডিফারেন্ট কিছু? আর আরেকটা পয়েন্ট হচ্ছে যে কোন বিষয়গুলো অ্যাকচুয়ালি এআই কখনোই রেপ্লিকেট করতে পারবে না। কিছুটা পার্শিয়ালি কভার করা হয়েছে, বাট এটা বলার জন্য আমি অ্যাগেন সিয়াম ভাইকে রিকোয়েস্ট করব স্টার্ট করার জন্য। রাইট। সো এইখানে যে জিনিসটা আমি খুব, যেহেতু সময় কম, সো আমি যেটা খুব শর্টকাটে বলবো যে দেখেন, এইটা আসলে ডিপেন্ড করবে কোন মার্কেটের উপর কাজ করতেছেন, রাইট? যেমন ধরেন আমরা একটু আগে বললাম যে ইকোনমিক সাইডটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যেমন কালকে যদি সিলিকন ভ্যালিতে খরচ অনেক বেড়ে যায়, কিন্তু বাংলাদেশে দেখেন, মানে আপনি যদি ক্লড ঠিক মতো চালাইতে চান আপনার $200 দেওয়া লাগতেছে মিনিমাম। তো $200 পার মান্থ আপনি বাংলাদেশে একটা ফুল স্ট্যাক জুনিয়র ডেভেলপার কিন্তু এই টাকায় হায়ার করতে পারবেন, বা একটা জুনিয়র ডিজাইনার হায়ার করতে পারবেন। এবং তারা যদি আপনি হায়ার করেন, কয়েকদিন পর সে কিন্তু বেটার ট্রেন্ড হবে এন্ড আপনার কাজে পরে হেল্প করতে পারবে। তো ওই পার্সপেক্টিভে চিন্তা করবেন, নাকি আপনি সিলিকন ভ্যালি চিন্তা করতেছেন? সিলিকন ভ্যালিতে কিন্তু $200 কিছু না, মানে ওটা দিয়ে ঝালমুড়ি হবে না, এরকম একটা ব্যাপার স্যাপার। তো এইটা হইতেছে ইম্পর্টেন্ট যে কোন মার্কেটে আপনি যাইতে চাইতেছেন এন্ড কোন ফেজে যাইতে চাইতেছেন। আর আলাদা কি করবে, আসলে সবকিছুই এই জায়গায় যত কিছু আছে সবকিছুই আলাদা করবে, কিন্তু আমার মনে হয় যে যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যে ইনফ্যাক্ট আমাদের টিমে যদি বলি, আমরা মানে এআই আসার আগে থেকেই আমি কিন্তু 1% টিম, মানে আমাদের টিমে একজনই। এখন কথা হচ্ছে আমি যদি এই আলটিমেট সিঙ্গেল পার্সন সেট আপ চিন্তা করি, সেইখানে আমার কাজটা কি হইতেছে? হ্যাঁ, আমার কাজটা কিন্তু এক্সিকিউশন আমার করা লাগতেছে, কিউরেশন আমার করা লাগতেছে, প্রবলেমও আমার নিয়ে আসা লাগতেছে। মানে এইখানে খুব সিম্পল জিনিস যে এআই ধরেন টেস্ট, আজকে এআই টেস্ট ভালো না, ও আস্তে আস্তে কিন্তু মডেল ইমপ্রুভ হবে, এআই টেস্ট কিন্তু বাড়বে। সিস্টেম থিঙ্কিং আপনি চোখে দেখাইতে পারবেন না, প্রবলেম ফ্রেমিং। এখন আমরা যদি একদম হায়ারিং এর কথা বলি, আমি সবসময় বলি যে আপনি যে স্কিল সেট দিয়ে একটা কোম্পানিতে হায়ার হবেন ভার্সেস আপনি অ্যাকচুয়ালি ডে টু ডে লাইফে যেটা করবেন, দুইটা কিন্তু আলাদা জিনিস। একটা হলো মার্কেটিং, আর একটা হলো অ্যাকচুয়াল এক্সিকিউশন, ঠিক আছে? যে মার্কেটিং এর সময় আপনি তো নিজেরা মার্কেট করতেছেন, নিজের পোর্টফোলিও মার্কেট করতেছেন, তখন আপনি আসলে কি দেখাইতে পারেন এটা নিয়ে অনেকখানি কথা হয়ে গেছে। বাট আপনি যদি অ্যাকচুয়ালি দুর্দান্ত হইতেছেন, তাহলে আপনার প্রথমত রিলায়েবল হইতে হবে। যে আপনি যদি একটা ডিসিশন নেন, ওই যে এগেইন আমি যদি আসিফ ভাইয়ের কথা ঘুরে ফিরে, যে আপনার ওনারশিপ নিতে হবে, যে আমি এই ডিসিশনটা এআই দিয়ে ডিজাইন করাবো, নিজে ডিজাইন করছি না যা করছি, আই হ্যাভ দ্য ফুল কন্ট্রোল, যে আমি কনফিডেন্টলি বলতে পারতেছি যে না, আমি এইটা করতে চাই প্রোডাক্টে, এন্ড এটা করা ভালো। আপনার ভিতরে ওই ক্যাপাবিলিটিটা নিয়ে আসতে, কারণ এটাতে টেস্ট বলেন, সিস্টেম থিঙ্কিং, হাবি জাবি বাজওয়ার্ড কত কিছু বলা যায়। বাট পয়েন্ট হচ্ছে যে আপনার নিজের অথরিটি থাকতে হবে, নিজের পাওয়ার থাকতে হবে, রাইট? যে যাতে আপনি ভোকাল হইতে পারেন, নো ম্যাটার আপনি জুনিয়র সিনিয়র যেই হন। অ্যান্ড ডেফিনেটলি আপনার যে এক্সিকিউশনের পার্টটা আপনার রিফ্রেম করা লাগবে, যে আপনি কি বেচতেছেন, আপনি কি আপনার টাইম দিচ্ছেন, নাকি আপনি স্ক্রিন বিক্রি করতেছেন, নাকি আপনি কোম্পানির কোনো একটা প্রবলেম সলভ করতে হেল্প করতেছেন, বা কোম্পানির ব্র্যান্ডের কিছু একটা এফেক্ট ফেলতেছেন। সো আপনি আসলে কি বিক্রি করতে চান এবং কোম্পানি কি কিনতে চাচ্ছে, বা মানে কিনতে চাচ্ছে বলতে আপনার নিজের টিম কি দরকার সেটা বুঝাইতেছি। সো আপনার ওই স্কিলটা গ্রো করতে হবে and ওইটা ম্যাচ করতে হবে। আগে এইটা মনে করেন আপনি 10 বছরের জন্য লক করে রাখতে পারতেন, যে লিস্ট করলেন আমি এই এই জিনিস পারি, এই এই জিনিস মার্কেটে চলতেছে, আমার এই এই শিখা লাগবে মাঝখানে, তাহলে আমি ওটা দিতে পারবো। কিন্তু এখন কিন্তু এটা একটু চেঞ্জ হচ্ছে। সো 6 মাস 1 বছর পর পরে নিজের একটু রিয়েলাইজ করা উচিত যে আমি এই এই জিনিস ভালো পারি, এই এই জিনিস বাজারে চলার, এখন চলতেছে বা সামনে চলবে, আমার এই এই জিনিস শিখতে হবে। সো এই টাইম ফ্রেমটা শর্ট হয়ে গেছে, সো আমাদের এই জায়গাটাতে ফোকাস করতে হবে। কুইক লার্নিং, বেসিক্যালি কুইক লার্নিং আর ডিসিশন মেকিং, এই দুইটাতে আসলে সবার ফোকাস করা উচিত আমার মতে।
থ্যাংক ইউ শ্যাম ভাই। আসিফ ভাই যদি কিছু অ্যাড করতে চান। মানে এই ধরনের প্রশ্ন শুনলে মাঝে মাঝে মনে হয় কি যে দুইটা জিনিস মাথায় কাজ করে, ডিজাইনারই কি থাকবে, হতে পারে থাকবে না, হ্যাঁ, আবার এনে 3 থেকে 5 বছর দুর্দান্ত আবার ডিজাইনার ব্যাপারটাই থাকবে না। হ্যাঁ, তা এইটা মাথায় চলতে পারে, চলে। আবার হইতে পারে যে না, দুর্দান্ত থাকবে, তো সবাই যদি দুর্দান্ত হয় তখন কারে নিব আমি, হ্যাঁ, মানে কে থাকবে। সো বলাটা টাফ, বাট আমার মনে হয় আমরা যেসব ডিসকাশন করছি, হ্যাঁ, এই যে স্কিল, ওনারশিপ, হ্যান ত্যান, এগুলি সবকিছু মিলাই মানে আপনি আপনি জাস্ট খালি আহ, মানে চোখ কান খোলা রাখেন, আপডেট করেন, মানে নিজেকে ইয়ে করেন, বসে থাকেন না যে হ্যাঁ আমি ক্লড সাবস্ক্রিপশনের জন্য আমি তো শিখতে পারলাম না, হ্যাঁ, আমি তো এরকম এরকম না, মানে যেভাবেই পারেন, মানে ইয়েতে থাকেন আর কি, মানে প্র্যাকটিসে থাকেন, হ্যাঁ, শিখেন নতুন নতুন। ধরেন আজকে যদি ফিগমার পরে যদি নতুন একটা কেউ কিছু আসে, হ্যাঁ, সবাই এটা ঝাঁপায় পড়বেন না, হ্যাঁ, কারণ আপনি জানেন যে এটার পরে ওইটাই আসতেছে, সো আমার বেটার। এখন কেউ স্কেচ শিখে না, হ্যাঁ, স্কেচ। সো যদি দেখতেন যে ক্যানভা ক্যানভা আসলে এরকম কিছু একটা হয়ে যাবে, সবাই ক্যানভাতে ঝাঁপায় পড়তো। আসলে ক্যানভা বোঝাই যাচ্ছে এটা মোস্টলি গ্রাফিক ডিজাইনার, ব্যানার বানায় যারা, তাদের ওই টাইপটার জন্য, হ্যাঁ, আমাদের ইউএক্স ইউআই দের জন্য না, হ্যাঁ, কারণ ফিগমা এখনো স্টিল স্ট্রং। সো চোখ কান খোলা রাখা আর কি, যে কি আসতেছে, ও কি করতে পারতেছে, হ্যাঁ, আপনি কি ওই কাজটা করতে পারেন কিনা, এই দিকে এইভাবে যদি থাকেন, মনে হয় একটা পর্যায়ে এই জিনিসটাই আপনাকে আলাদা করবে। ঠিক আছে, আপনিই বলেন, এই ক্লড ডিজাইন বা এই যে চ্যাট জিপিটির জিনিসপত্র যে রিসেন্টলি বের হচ্ছে, আপডেট গুলি যে আসতেছে, হ্যাঁ, কেন কেন সে সিয়াম, রাজিন বা দেলোয়ার ভাই, মানে কেন তারা বেটার আনসার দিতে পারতেছে দেন এভরিওয়ান এলস? কারণ তারা অলরেডি ঝাঁপায় পড়ছে এবং এটা নিয়ে কাজ করতেছে। আপনি কেন পিছায় পড়ে রয়েছেন? মানে আপনার কি ওদের মতো সিনিয়র হইতে হবে তারপরে আপনি করবেন? হ্যাঁ, তারপরে গিয়ে আপনি বলবেন হ্যাঁ এখন এইটা আমাকে, আমি দুর্দান্ত ডিজাইনার হয়েছে, এইটা আমাকে আলাদা করতেছে। আলাদা কিন্তু অলরেডি হয়েই গেছে, দেখেন। হ্যাঁ, এখানে যারা কথা বলতেছে তারাই আলাদা হয়েই আছে, মানে তো কি তাদেরকে আলাদা করছে? চ্যাট জিপিটিও যদি 5 বছর আগে রিলিজ হয়, এটা দেলোয়ার ভাইয়ের জন্য 5 বছর আগে রিলিজ হয়েছে, আপনার জন্য 5 বছর আগে, কিন্তু আপনি এখনো বসে তাকায় রয়েছেন যে কি করব, কিন্তু সে কিন্তু অলরেডি ইউজ করে এটা সেটা বানানো শুরু করছে। এইটা সেটা কাজে লাগতেছে কি লাগতেছে ডাজন্ট ম্যাটার, হ্যাঁ, কারণ এআই পুরো ব্যাপারটাই নতুন, কিন্তু সে কিন্তু শুরু করে দিছে। তো আমি ওইটাই বলবো যে শুরু শুরু করে দেওয়া উচিত আর কি, হ্যাঁ, তারপরে পরেরটা পরে দেখবেন যে কে কাকে মানে কে দুর্দান্ত ডিজাইনার হবে আর কিভাবে আপনি আলাদা হবেন। স্যার আপনি বলেন, আপনি বাকিটা শেষ করেন মেবি। না, এটাই মোস্টলি ভাই আপনারা কাভার করে ফেলছেন। তো এইখানে আমি পুরো জিনিসটার মধ্যে দেখি যে টেস্ট, সিস্টেম থিঙ্কিং বা প্রবলেম ফ্রেমিং, এগুলো সবগুলোরই কোর যে জিনিসটা, আর এআই এর সঙ্গে পার্থক্য যে জিনিসটা, সেই জিনিসটাকে আমি দেখি হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কিং হিসেবে, হুইচ ইজ দ্য রিয়েল ইন্টেলিজেন্স। এআই তো ভাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রাইট? সো এর একটা লিমিট থাকবেই। তো হিউম্যান পার্থক্যই হয় হচ্ছে তার ক্রিটিক্যাল যে থিঙ্কিং অ্যাবিলিটি আছে এইটা দিয়ে। সো এই ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যাবিলিটিকে আমরা যতখানি শার্প করতে পারবো, আমি বলবো যে ততখানি আসলে ফিউচার প্রুফ হইতে পারবো আমরা। আর এখানে কি ক্রিটিক্যাল থিঙ্কিং শুধুমাত্র এনাফ না, আর একই সাথে এক্সিকিউশনের যে ব্যাপারটা, এই জিনিসটা ফাস্টার হচ্ছে। আপনি নিজে যতক্ষণ না এক্সিকিউট করতেছেন, আপনি আসলে জানেন না এক্সিকিউট করতে ঝামেলা কি কি আছে। কারণ ডিজাইন করা এক কথা, আপনি একটা সাইট বানাইলেন বা ইভেন লাইভ করলেন, এটা 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 এক কথা, কিন্তু এটা আপনি লাইভ করে এটার জন্য কাস্টমার নিয়ে আসতেছেন, ইটস টোটালি ডিফারেন্ট গেম। সো আপনার একটা রিয়েল প্রোডাক্ট আপনি এআই দিয়ে তৈরি করলেন, কিন্তু ওটার জন্য এক্সটার্নাল ইউজার আসতেছে, সেটা ইউজ করতেছে, এই পুরো জার্নিটা যখন আপনি ঘুরে আসবেন, এখানে ডেফিনেটলি যে পরিমাণ লার্নিং হবে, সেটা আপনার প্রোডাক্ট ডিজাইন সেন্সকে অনেক ডেভেলপ করবে। কারণ আপনি তখন বুঝতে পারবেন যে আসলে জাস্ট একটা স্ক্রিন দিয়ে সবগুলো প্রবলেম কাভার হচ্ছে না। এই স্ক্রিনের বাইরেও অনেক কথাবার্তা থাকে, এই স্ক্রিনের বাইরেও অনেকগুলো প্রত্যাশা থাকে ইউজারদের। সো ওই এমপ্যাথিটা বিল্ড আপ করা, মানে ইউজারকে ধরতে পারাটা বা ইউজারের প্রবলেম সলভ করতে পারাটা, কোম্পানির প্রবলেম সলভ করতে পারাটা, এবং সর্বোপরি নিজের ক্রিটিক্যাল থিঙ্কিং জিনিসটাকে যতখানি শার্পেন করা যায়, আমি বলবো যে এই জিনিসগুলো আসলে বেসিক্যালি দুর্দান্ত ডিজাইনারকে আলাদা করবে। কারণ পরবর্তীতে হয়তো বা এক্সিকিউশনটা বলি বা ক্রাফটিং বলি, এই জিনিসটাকে এআই অনেকখানি হেল্প করবে। আমার আমার দুর্বলতা, আমি ইউআইতে ভালো না, এই জিনিসটা হয়তো বা আরো 2-3টা স্কিল আমি ইনস্টল করব ক্লড ডিজাইনে, ওইটা আমাকে অনেকখানি কাভার আপ করে ফেলবে, অ্যাটলিস্ট স্ট্যান্ডার্ড যেটা আউটপুট আছে ওটা দেওয়ার জন্য।
কিন্তু আমার যদি থিঙ্কিং এ প্রবলেম থাকে, এই স্কিল ইউজ করে আমি প্রত্যাশিত আউটপুট নিয়ে আসতে পারবো না। মানে প্রথমেই আমি প্রম্পট দিতে গিয়েই গ্যাঞ্জাম করে ফেলবো। সো আমি বলবো যে এই জন্য ফোকাস করা হচ্ছে এই জিনিসগুলোকে, নিজেকে কিভাবে শার্প করা যায় and আরো ফাইন টিউন করা যায় ফিউচার প্রুফ করার জন্য। তো এতটুকুই আর কি, সিতু। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সাদ ভাই। আম, আমি এইমাত্র হচ্ছে চ্যাটে একটা সার্ভে লিংক শেয়ার করেছিলাম, সেটা হচ্ছে আমরা ইউএক্স বাংলাদেশ থেকে কারেন্ট ডিজাইন ইন্ডাস্ট্রির কি অবস্থা, স্যালারি স্ট্রাকচারের কি অবস্থা অ্যান্ড এটসেট্রা, অনেকগুলো বিষয় কভার করে হচ্ছে আমরা একটা সার্ভে ডিজাইন করেছি। সো এটার ডেডলাইন বেসিক্যালি কালকে, আপনারা এটাকে একটা সেপারেট ট্যাবে খুলে রাখতে পারেন আজকে ফিল আপ করার জন্য একটু সময় নিয়ে। সো এটার রেজাল্ট হচ্ছে আমরা পাবলিশ করে দিব অ্যাজ সুন অ্যাজ পসিবল, যখন আমাদের অ্যানালাইসিস শেষ হবে। সো শেষ করার আগে এটাই বলার ছিল, লিঙ্কটা অ্যাকচুয়ালি চ্যাটে শেয়ার করে দিয়েছি, এবং এই লিঙ্কটা হচ্ছে আপনারা ইউএক্স বাংলাদেশের যে গ্রুপ এবং হচ্ছে ফেসবুক পেজ দুইটাতেই হচ্ছে পেয়ে যাবেন। সো থ্যাংক ইউ অ্যাগেন ফর জয়নিং। 2 ঘন্টা লম্বা সেশন হইলো আর কি। সো আই হোপ আপনাদের আন্ডারস্ট্যান্ডিং এ নতুন পার্সপেক্টিভ অ্যাড হয়েছে। আমাদের নিজেদেরও হচ্ছে কথা বলতে যে আরো অনেক কিছু আমরা হয়তো রিয়েলাইজ করতে পেরেছি। অ্যান্ড থ্যাংকস, স্পেশালি থ্যাংকস টু ফিরোজ ভাই, দেলোয়ার ভাই, রাজিন ভাই, ফাহাদ ভাই, যারা হচ্ছে জাস্ট গেস্ট হিসেবে জয়েন করে, যাদেরকে আমরা ফ্রন্ট লাইনে এনে অ্যান্সার করতে বলেছি, রিকোয়েস্ট করেছি, অ্যান্ড তারা হচ্ছে হ্যাপিলি অ্যান্সার গুলো করেছেন। থ্যাংক ইউ সো মাচ অ্যাগেন। সো আমরা হচ্ছে আজকে সেশনটা এখানে কনক্লুড করছি। অ্যাগেন থ্যাংক ইউ ফর জয়নিং। নেক্সট যদি আর কোনো সেশন হয় সেখানে অবশ্যই দেখা হবে।